তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে ইকোসক দিয়ে। ইকোসক হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। ইকোসক আমরা গতকালকে দেখেছিলাম যে ডামবার্টন ওকস সম্মেলনে 1944 সালে যুক্তরাষ্ট্রের ডামবার্টন ওকসে কিন্তু একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনেই জাতিসংঘের রূপরেখা, জাতিসংঘের কয়টা অঙ্গ সংস্থা থাকবে এবং অঙ্গ সংস্থাগুলোর গঠন কেমন হবে, এই সবকিছুই কিন্তু ডামবার্টন ওকস সম্মেলনে হয়েছিল। এবং এই ডামবার্টন ওকস সম্মেলনে কিন্তু ইকোসক, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের কাজটা কি দেখেন, এটার নামটার মধ্যেই রয়েছে ইকোনমিক মানে অর্থনৈতিক, আর সোশ্যাল মানে সামাজিক। তার মানে এটা অর্থনৈতিক এবং সামাজিক কাজ করবে। অর্থনৈতিক এবং সামাজিক এই দুইটাকে আপনি যদি একসাথে করেন তাহলে আপনি পাবেন হচ্ছে আর্থসামাজিক। তার মানে জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে সেই সদস্য দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের জন্যই হচ্ছে ইকোসক কাজ করে। এখানে অনেক কিছু বলা আছে, এত কিছু পড়ার প্রয়োজন নাই, জাস্ট এই একটা লাইনেই মনে রাখবেন যে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে। এখন আর্থসামাজিক উন্নয়নে কি কি আসতে পারে এটা একটু আপনি চিন্তা করেন। অর্থনৈতিক উন্নয়নও এখানে থাকবে, সামাজিক উন্নয়নও থাকবে। সামাজিক উন্নয়ন যদি করতে হয় তাহলে কি কি উন্নয়ন করতে হবে? শিক্ষার উন্নয়ন করতে হবে, তারপরে দারিদ্রতার উন্নয়ন করতে হবে, হ্যাঁ, তারপর লিঙ্গ বৈষম্যের আহ, যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধান করতে হবে। তাহলে ইকোসক কিন্তু এই কাজগুলো করে। তো যেহেতু এরা উন্নয়নমূলক কাজ করে, এই কারণেই ইকোসককে কিন্তু উন্নয়ন পরিষদও বলা হয়ে থাকে। তাহলে ইকোসকের অপর নাম হচ্ছে উন্নয়ন পরিষদ, এইটা একটু মাথায় রাখবেন। তাহলে এখানে আমাদের হচ্ছে দুইটা শব্দ আমরা মাথায় রাখবো, একটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে ইকোসক, এই কারণেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসককে উন্নয়ন পরিষদ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন যে কোনো কোনো বইতে একটা লাইন ভুল দেওয়া আছে। সেই লাইনটা হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে ইউনাইটেড নেশনস ফ্যামিলি বলে ডাকা হয়। এটা হচ্ছে কোনো কোনো বইতে আছে, যেহেতু কোনো কোনো বইতে আছে এই কারণে আমি এই লাইনটা এখানে রেখেছি। তবে এই লাইনটা আসলে সত্য নয়। ইকোসককে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে ডাকা হয় না, আরেকটাকে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে ডাকা হয়। তো যেহেতু বিভিন্ন বইতে আছে এবং আমাদের যারা প্রশ্ন করেন তারা বিভিন্ন বই থেকেই প্রশ্ন করেন, সেক্ষেত্রে আপনি জাস্ট মাথায় রাখবেন যে ইকোসককে আমাদের বইগুলোতে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে বলা হয়েছে, যদিও এটা আসলে ইউনাইটেড নেশনস ফ্যামিলি না। কোনটা ইউনাইটেড নেশনস ফ্যামিলি সেটা আমরা দেখবো একটু পরে। ইউনাইটেড নেশনস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিল যখন প্রতিষ্ঠিত হয় তখন তার সদস্য সংখ্যা ছিল 18টা, অর্থাৎ ফাউন্ডিং মেম্বার ফাউন্ডিং মেম্বার ছিল 18টা, ফাউন্ডিং মেম্বার ছিল 18টা। কিন্তু বর্তমান সদস্য হচ্ছে 54টা, বর্তমান সদস্য হচ্ছে 54টা। এখন এই যে 54টা, এই 54টা কিন্তু কখনোই বাড়বে না বা কমবে না, ঠিক আছে, এটা ফিক্সড। এটা ইকোসকের যে সনদ বলেন বা ইকোসকের যে আম, তাদের সাংগঠনিক যে নিয়ম বলেন, পলিসি বলেন, সেইখানে এটা উল্লেখ করা আছে যে কখনোই ইকোসকের মেম্বার এই 54 থেকে বাড়বে না, কমবেও না। তবে এইখানে একটা ছোট্ট এক মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে 54টা মেম্বার এরা প্রতি 3 বছর পর পর চেঞ্জ হয়, 3 ইয়ার্স পর পর এরা চেঞ্জ হয়। কারণ হচ্ছে এই সদস্যদের মেয়াদ থাকে 3 বছর, অর্থাৎ 3 বছর পরে এরা চলে যায়, নতুন মেম্বার যুক্ত হয়। তবে 3 বছর পর পর 54টা সদস্যই আসলে চেঞ্জ হয় না, 18 জন করে নতুন সদস্য যুক্ত হয়, 18 জন করে নতুন সদস্য, পুরাতন সদস্য বের হয়ে যায়। অর্থাৎ ধরেন 54, ঠিক আছে, 54 থেকে এই বছর 18 হবে প্লাস, আর 18 হবে মাইনাস। তাহলে 18 প্লাস মাইনাস হইলে এই 18 18 তো কাটাকুটি চলে গেল, তার মানে আমার যে সদস্য সংখ্যা সেটা 54ই থাকলো। এই ইকোসকের বার্ষিক অধিবেশন বছরে 2বার অনুষ্ঠিত হয় এবং দুইটা জায়গায় হচ্ছে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার্স, অর্থাৎ যেটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, এইখানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, একটা অধিবেশন অনুষ্ঠিত হয়। আরেকটা অধিবেশন জাতিসংঘের ইউরোপিয়ান অফিস সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। ঠিক আছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়। তাহলে ইকোসকের
যে অধিবেশন সেটা হয় বছরে 2বার, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং আরেকটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এটা একটু আগে অলরেডি আপনারা জেনে ফেলেছেন যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে, গুরুত্বপূর্ণ তথ্য আছে। প্রথমটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে ডাকা হয় ইকোসককে, যদিও এটা বিভিন্ন বইতে লেখা আছে, এটা সত্য না কথাটা। এটার ফাউন্ডিং মেম্বার হচ্ছে 18 জন, এটার বর্তমান সদস্য হচ্ছে 54, সদস্যদের মেয়াদ থাকে 3 বছর এবং প্রতি বছর 18 জন নতুন সদস্য যুক্ত হয় এবং 18 জন পুরাতন সদস্য বের হয়ে যায়। বছরে 2বার অধিবেশন বসে, একটা অধিবেশন বসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং আরেকটা বসে সুইজারল্যান্ডের জেনেভায়। ইকোসকের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লোকো বাহাদুর থাপা। লোকো বাহাদুর থাপা, এটা হয়তো আপনাদের বইতে বব রে দেওয়া আছে। যখন বইটা ছাপানো হচ্ছিল তখন বব রে ছিল, ঠিক আছে? এখন কিন্তু বব রে নাই, এখন হচ্ছে লোকো বাহাদুর থাপা। তাহলে ইকোসকের বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে লোকো বাহাদুর থাপা এবং ইকোসকের একজন প্রেসিডেন্ট 1 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ ইকোসকের প্রেসিডেন্টের মেয়াদ থাকে হচ্ছে 1 বছর। তাহলে বর্তমান প্রেসিডেন্টের নাম লোকো বাহাদুর থাপা এবং তার মেয়াদ হচ্ছে 1 বছর। বাংলাদেশ 2025-27, 25-27 মানে কত, 25-26-27, এই 3 বছরের জন্য 10মবারের মতো ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ঠিক আছে? বাংলাদেশ 10মবারের মতো ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ 25-26-27 সাল, অর্থাৎ এই 3 বছর ইকোসকের সদস্য হিসেবে। তো ইকোসক তো অনেক ধরনের কাজকর্ম করে, যেমন আমরা দেখলাম যে তারা আর্থসামাজিক উন্নয়নে কাজ করে। এখন এই আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে গিয়ে তাকে অনেকগুলো কমিশন, অনেকগুলো কমিটির সাথেও কোলাবোরেশন করতে হয়। তো ইকোসকের সামাজিক উন্নয়ন নিয়ে যে কমিশনটা কাজ করে সেই কমিশনের নাম হচ্ছে দ্য কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। দ্য কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এখন কমিটি অনেকগুলাই আছে, কিন্তু অনেকগুলো কমিটির মধ্যে আমাদের জন্য কেন হচ্ছে যে এই সোশ্যাল ডেভেলপমেন্ট এই কমিটিটা বা এই কমিশনটা ইম্পর্টেন্ট? কারণ বর্তমানে বাংলাদেশ এটার সদস্য হিসেবে আছে, এই কারণে আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা আমরা কেবল এইটাই পড়বো। তো এইটা বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে 4 বছরের জন্য, 23-27, 23-27 4 ইয়ার্স। এই 4 ইয়ার্সের জন্য বাংলাদেশ সিএসওসিডির সিএসওসিডির সদস্য নির্বাচিত হয়েছে। ওকে, এখন আসেন যে ইকোসকের এই যে ইকোসক ঠিকঠাক মতো কাজ করার জন্য ইকোসকের 5টা আঞ্চলিক কমিশন আছে, ঠিক আছে? ইকোসকের 5টা আঞ্চলিক কমিশন আছে। এই আঞ্চলিক কমিশনগুলোর মাধ্যমে ইকোসক অঞ্চল ভিত্তিক কাজকর্মগুলো সম্পাদন করে। এই ইকোসকের 5টা আঞ্চলিক কমিশনের মধ্যে আপনাকে কেবল একটা আঞ্চলিক কমিশন পড়তে হবে, বাকিগুলা লাগবে না, বাকিগুলো পরীক্ষাতে আসবে না। কোন একটা পড়তে হবে? এখানে দেখেন, এখানে যে ইসিই দেওয়া আছে, ইকা দেওয়া আছে, 1 লাখ দেওয়া আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলের অঞ্চল ভিত্তিক আঞ্চলিক কমিশনগুলোর সম্পর্কে এভ্রিভিয়েশন এবং হচ্ছে সদর দপ্তর। আপনি কেবল এসকাপ পড়বেন, বাকিগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। যে এগুলো, এটা পড়ার প্রয়োজন নাই, তারপরে হচ্ছে এখানে যে এই দুইটাও পড়ার প্রয়োজন নাই, এগুলো পরীক্ষাতে আসবে না। আপনি জাস্ট মাথায় রাখবেন এসকাপ। কেন এসকাপটা ইম্পর্টেন্ট দেখেন, এসকাপ কি বলেছে? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যেই কমিশনটা কাজ করে সেটাই হচ্ছে এসকাপ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, যেটার সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। বিভিন্ন বইতে আপনি হয়তো এই এসক্যাপের সদস্য সংখ্যা কত, তারপর এটার সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন, তবে এত কিছু জানার কোনো প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানলেই চলবে। এসক্যাপ এটার এভ্রিভিয়েশনটা কি এবং এটার সদর দপ্তর হচ্ছে কোন জায়গাতে অবস্থিত, ঠিক আছে? তাহলে এসক্যাপ প্রশ্ন এরকম আসতে পারে যে জাতিসংঘের ইকোসকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করা আঞ্চলিক কমিশনের নাম কি? তাহলে উত্তর করবেন এসক্যাপ, অথবা আসতে পারে এসক্যাপের সদর দপ্তর কোন জায়গায়, উত্তর হবে ব্যাংকক। ওকে, এখানে আরেকটা আছে, এটা কোনো প্রয়োজন নাই। তাহলে আঞ্চলিক যে কমিশন 5টা আছে, এই 5টা কমিশনের মধ্যে আপনি কেবল একটাই পড়বেন, সেটা হচ্ছে এসকাপ। এরপর আসেন আন্তর্জাতিক আদালত, যেটা ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
বা এটাকে সংক্ষেপে বলা হয় আইসিজে। আইসিজে, এবং এটাকে আন্তর্জাতিক বিচারালয়ও বলা হয়ে থাকে, আন্তর্জাতিক বিচারালয়। তাহলে আন্তর্জাতিক আদালতও বলা হচ্ছে অথবা আন্তর্জাতিক বিচারালয়ও বলা হচ্ছে। তাহলে নামটা শুনেই বুঝতে পারছেন যে এইটা হচ্ছে বিশ্বের আদালত। এখানে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে চাইলে মামলা করতে পারবে। 1945 সালে হচ্ছে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয়। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তরটা হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত, এবং যে ভবনে অবস্থিত এটার সদর দপ্তর, সেই ভবনটার নাম হচ্ছে পিস প্যালেস। পিস প্যালেস। তো এই আইসিজের একজন প্রেসিডেন্ট থাকেন, যার যিনি বর্তমানে এই দায়িত্ব পালন করছেন, তার নাম হচ্ছে প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। প্রফেসর ইউজি ইওয়াসাওয়া খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আইসিজে নিয়ে কিন্তু প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বর্তমান আইসিজে এর প্রেসিডেন্ট নাম হচ্ছে প্রফেসর ইউজি ইওয়াসাওয়া, এবং তার মেয়াদ হচ্ছে 3 বছর, তিনি 3 বছরের জন্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট ছাড়াও আইসিজে এর, যেহেতু এটা একটা আদালত, সুতরাং এখানে বিচারক থাকবে, এখানে জাজেস থাকবে। আইসিজে এর জাজেসের সংখ্যা হচ্ছে টোটাল 15 জন, আইসিজের বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। হ্যাঁ, এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা একটু আগে দেখলাম যে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন 3 বছরের জন্য, কিন্তু আইসিজের যারা বিচারক থাকেন তারা নির্বাচিত হন 9 বছরের জন্য। তাহলে প্রেসিডেন্টের মেয়াদ থাকে 3 বছর, আর বিচারকদের মেয়াদ থাকে হচ্ছে 9 বছর। কি কাজ করে? কাজটা মেইনই হচ্ছে যারা বিচার আচার সম্পন্ন করে। মূলত আমাদের দেশীয় যে আদালত, সেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু এই যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইখানে জাতিসংঘের যেই সদস্য রাষ্ট্রগুলো আছে, তারা যদি অন্য আরেকটা সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে তারা এই আইসিজেতে এসে মামলাটা করতে পারবে। এবং এখানে অবশ্যই অবশ্যই কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না। ঠিক আছে? আইসিজেতে আইসিজেতে একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে মামলা করে, কিন্তু এই আইসিজে কিন্তু কিছু স্পেসিফিক কিছু দোষ আছে, কিছু অপরাধ আছে, সেগুলো কিন্তু তারা বিচার করতো না বা করে না, বা এদের বিচার করার এখতিয়ার দেওয়া হয় নাই। সে জিনিসগুলো কি? সে জিনিসগুলো হচ্ছে যুদ্ধ অপরাধ, হ্যাঁ, গণহত্যার অপরাধ, এই ধরনের যেসব অপরাধ আছে, অথবা মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধগুলোর বিচার কিন্তু আন্তর্জাতিক আদালত করতো না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং জাপানকে শাস্তির আওতায় আনার চিন্তা করা হচ্ছিল। তখন সবার মাথায় আসলো যে আমরা যে শাস্তির আওতায় আনবো, কোন আইনে আনবো বা কোন আদালতে তাদের বিচার হবে, কারণ এরকম তো কোনো আদালত নাই যে আদালত যুদ্ধ অপরাধের বিচার করতে পারে অথবা মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারে। তখন থেকেই একটা আলাদা আদালত, যে আদালতে কেবল এই ধরনের অপরাধগুলোর বিচার করা হবে, হ্যাঁ, এটা নিয়ে সবাই একটু চিন্তা ভাবনা করছিল যে আসলে কি করা যায়, হ্যাঁ, কিভাবে কি করা যায়। তো বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে 1998 সালে একটা বিধি পাশ হয়। সেই বিধিটার নাম হচ্ছে রোম স্ট্যাচিউ। রোম স্ট্যাচিউ। এবং এটা কিন্তু এই আইসিজে আইসিজে যেরকম হচ্ছে জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, আইসিসিও কিন্তু জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে পার্থক্য হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিসি, এটা কিন্তু জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা না। হুম, এইটা জাতিসংঘের মাধ্যমে তৈরি হয়েছে ঠিক, তবে আইসিসি কিন্তু জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত এটা তৈরি হয়েছিল 1998 সালের 17 জুলাই। ইতালির রোমে একটা বিধি পাশ করে, এই জাতিসংঘের সাধারণ পরিষদে একটা বিধি পাশ করে, যেটার নাম হচ্ছে রোম স্ট্যাচিউ। এই রোম স্ট্যাচিউটের মাধ্যমেই হচ্ছে 2002 সালে 2002 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। তাহলে এখানে দুইটা তথ্য, একটা হচ্ছে রোম বিধি পাশ হয় কবে, 1998 সালের 17 জুলাই, এটা হচ্ছে একটা। দ্বিতীয় তথ্যটা হচ্ছে যে কবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যাত্রা শুরু করে বা প্রতিষ্ঠিত হয়, 2002 সালে। 2002 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে
এই আন্তর্জাতিক অপরাধ আদালত তারা আসলে কি কি বিচার করে, কি কি বিচার করে অলরেডি আমি কিন্তু বলে ফেলেছি। বিচার করে হচ্ছে গণহত্যার অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ। এই তিনটা অপরাধের বিচার করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য সংখ্যা হচ্ছে 125টা এবং বাংলাদেশও কিন্তু এটার একটা সদস্য। সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হচ্ছে ইউক্রেন। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ 2010 সালে রোম বিধি স্বাক্ষর করে। কেউ যদি আইসিসির মেম্বার হতে চায় বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার যদি কেউ হতে চায়, তাহলে তাকে অবশ্যই রোম বিধিতে স্বাক্ষর করতে হবে। তো বাংলাদেশ 2010 সালে রোম বিধি স্বাক্ষর করে এবং স্বাক্ষর করার মধ্য দিয়ে বাংলাদেশ আইসিসির 111তম সদস্যপদ লাভ করে। এবং এই আইসিসিতে স্বাক্ষর করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এই যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালের মাধ্যমে যে যুদ্ধ অপরাধের বিচার করলো, হ্যাঁ, এগুলো কিন্তু এই আইসিসিতে স্বাক্ষরের পরবর্তীতে বাংলাদেশ করতে পেরেছে। ওকে, দেখেন একটু আগে আপনারা কি দেখেছিলেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে বিচারকের সংখ্যা ছিল 15 জন। সেখানে বিচারকের সংখ্যা ছিল 15 জন। আইসিসিতেও এখানে কিন্তু বিচারক থাকবে, তবে এখানে বিচারকের সংখ্যা হচ্ছে 18 জন। এইটা কিন্তু প্রায় প্যাচ লাগে। হ্যাঁ, আইসিজে মনে রাখবেন, আইসিজের বিচারকের সংখ্যা হচ্ছে 15 এবং আইসিসি এটার বিচারকের সংখ্যা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এর মধ্যে এই 18 জনের মধ্যে 7 জন থাকে নারী এবং 11 জন থাকে পুরুষ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন এরকম দেওয়া হইলো, কেন 7 জন নারী, কেন 11 জন পুরুষ? ভাই, এটা তারা ঠিক করছে। হ্যাঁ, তারা এটা সিদ্ধান্ত নিয়েছে যে এরকম থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে পড়া আসলে। তাহলে বিচারকের সংখ্যা 18 জন এবং এদেরও মেয়াদ কিন্তু 9 বছর। মেয়াদ হচ্ছে 9 বছর। ওই যে আইসিসি, তাদের বিচারকের মেয়াদ যেরকম 9 বছর, আইসিজের যে বিচারক তাদের মেয়াদ 9 বছর, আর আইসিসি তাদের বিচারকের যে মেয়াদ বা যে রেঞ্জ সেটা হচ্ছে 9 বছর। বর্তমানে আইসিসির প্রেসিডেন্টের নাম হচ্ছে তোমোকো আকানে। তোমোকো আকানেরও মেয়াদ হচ্ছে 3 বছর। তাহলে আমরা একটু এতক্ষণ ধরে যা যা পড়লাম সেটা একটু রিক্যাপ করে আসি। আমরা এতক্ষণে গুরুত্বপূর্ণ অনেক কিছু আসলে পড়ে ফেলেছি। তাহলে আমরা দেখলাম শুরুতে ইকোসকের কাজ হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে কাজ করা। এই কারণে তাকে উন্নয়ন পরিষদও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 18 জন, বর্তমান সদস্য হচ্ছে 54। প্রতি বছর 18 জন নতুন সদস্য যুক্ত হয় এবং 18 জন পুরাতন সদস্য বের হয়ে যায়। এই পরিষদের অধিবেশন বছরে 2বার অনুষ্ঠিত হয়। একবার হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং আরেকবার হয় সুইজারল্যান্ডের জেনেভায়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন 3 বছরের জন্য। ঠিক আছে, বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লোক বাহাদুর থাপা এবং প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 1 বছর। বাংলাদেশ 25, 26, 27 এই 3 বছরের জন্য 10মবারের মতো ইকোসকের সদস্য নির্বাচিত হয়েছে। দ্য কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে CSOCD, বাংলাদেশ এইটার সদস্য হিসেবে বর্তমানে কাজ করছে। 2023 থেকে 27 মেয়াদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। ইকোসকের আঞ্চলিক কমিশন হচ্ছে 5টা। এর মধ্যে আমরা কেবল পড়বো এসকাপ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, যেটার সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয়, যেটা প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এটার সদর দপ্তর নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে প্রফেসর ইউজি ইওয়াসাওয়া, মেয়াদ হচ্ছে 3 বছর। আইসিজের বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন, মেয়াদ হচ্ছে 9 বছর। কার্যাবলী হচ্ছে যে কোনো সংক্ষুব্ধ দেশ আরেকটা দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে, তবে এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে স্বাক্ষরিত রোম বিধির মাধ্যমে। এই রোম বিধির মাধ্যমে 2002 সালে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। কি কি বিচার করে? এটা গণহত্যার অপরাধ বিচার করে, মানবতা বিরোধী অপরাধের বিচার করে এবং যুদ্ধ অপরাধের হচ্ছে বিচার করে। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 125 এবং সর্বশেষ সদস্য হচ্ছে ইউক্রেন। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 2010 সালে 111তম সদস্য হিসেবে। বিচারকের সংখ্যা হচ্ছে 18 জন, বিচারকের মেয়াদ হচ্ছে 9 জন,
বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রেসিডেন্টের নাম হচ্ছে তোমোকো আকানে, যার মেয়াদ হচ্ছে 3 বছর। সর্বশেষ আমরা জাতিসংঘের যে প্রধান অঙ্গ সংস্থার নাম পড়ব সেটা হচ্ছে ওছি পরিষদ বা দ্য ট্রাস্টিশিপ কাউন্সিল। ওছি পরিষদের কাজটা আসলে কি ছিল? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেল যে পৃথিবীর যে দেশগুলো কলোনি ছিল, যেমন আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় কলোনি ছিল। এই বড় বড় দেশগুলো এই কলোনিগুলো ছেড়ে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পরে যেই দেশগুলো ছেড়ে তারা চলে গেল, এই কলোনিগুলো তো তখন বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল, কারণ সেখানে কোনো কর্তৃপক্ষ ছিল না। তখন জাতিসংঘ চিন্তা করলো যে এই কর্তৃপক্ষের দায়িত্বটা আমরাই নেই, এবং যতদিন না পর্যন্ত আইনগত কোনো কর্তৃপক্ষ তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই অঞ্চলগুলোর দায়িত্ব পালন করব। এটা ছিল ট্রাস্টিশিপ কাউন্সিলের মেইন কাজ। তো 1994 সালে পালাউ পালাউ যখন স্বাধীনতা লাভ করলো, তার পরবর্তীতে হচ্ছে ওছি পরিষদের কার্যক্রম স্থগিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ওছি পরিষদ থেকে আপনি জাস্ট এই তথ্যটাই পড়বেন যে 1994 সালে পালাউয়ের স্বাধীনতা লাভের পর থেকে ওছি পরিষদের কাজকর্ম স্থগিত আছে। ওছি পরিষদের এই কাজগুলো এগুলো এগুলো হচ্ছে নাইস টু নো, এগুলো এগুলো প্রয়োজন নাই, এগুলো এখন আর কোনো প্রয়োজন নেই, এগুলা পরীক্ষাতে আসবে না। আচ্ছা, একটু পরে আমরা আবার রিক্যাপ করব। আমরা এখন পড়বো হচ্ছে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সংক্ষেপে এটাকে বলা হয় এসডিজি, আর এটাকে এব্রিভিয়েশন করলে দাঁড়ায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এখন কথা হচ্ছে এই টেকসই উন্নয়ন মানে আসলে কি, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওই উন্নয়ন যেটা আপনার বর্তমান প্রজন্মরাও এটার সুবিধা ভোগ করতে পারবে, আবার ভবিষ্যতের যারা যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম, তারাও এটার সুবিধা ভোগ করতে পারবে। যেমন একদম সিম্পল এক্সাম্পল হচ্ছে আমাদের যে গ্যাস সম্পদ আছে, সেটা আমরা এত বেশি পরিমাণে ব্যবহার করেছি, এত যথেচ্ছ ব্যবহার করেছি, এখন গ্যাসের সংকট দেখা দিয়েছে, এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু গ্যাস থাকবে না, এবং গ্যাস আমদানির উপরেই আমাদের নির্ভর করতে হবে। এখন আমরা যদি এত অবিবেচকের মতো গ্যাস ব্যবহার না করে আমরা যদি সীমিত গ্যাস ইউজ করতাম, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতাম, তাহলে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গ্যাস সংকটে ভুগতো না। তাহলে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে করে সেটা বর্তমান প্রজন্মেরও কাজে লাগে এবং ভবিষ্যৎ প্রজন্মেরও যাতে কাজে লাগে, এই ধরনের যে উন্নয়নগুলো আছে সেগুলোকে বলা হয় টেকসই উন্নয়ন। এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। তো এই টেকসই উন্নয়ন, এই ফ্রেজটা প্রথম একটা রিপোর্টে আলোচনায় আসে। সেই রিপোর্টের নাম ছিল ব্রুটলেন কমিশন রিপোর্ট। এই ব্রুটলেন কমিশন রিপোর্ট নিয়ে আপনারা বিস্তারিত মনে হয় পরিবেশের ক্লাসটাতে জেনেছিলেন যে একজনের নামই ছিল ব্রুটল্যান্ড। তিনি তাকে প্রধান করে একটা কমিশন করা হয়েছিল। এই কমিশনটা করা হয়েছিল মূলত পরিবেশ রিলেটেড কাজকর্ম করার জন্য। তো এই রিপোর্টেই সর্বপ্রথম টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই ফ্রেজটার উল্লেখ পাওয়া যায় 1987 সালে। ঠিক আছে, তাহলে এখন এই টেকসই উন্নয়ন সম্পর্কে আমাদের কি কি তথ্য জানতে হবে সেটা একটু আমরা দেখি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অন্য আরেকটা শিরোনাম আছে, অন্য একটা নাম আছে, সেই অন্য নামটা হচ্ছে গ্লোবাল গোলস। গ্লোবাল গোলস, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ধারণা, এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছিল 2012 সালের রিও+20 সম্মেলনে। এই রিও+20 কোন রিও+20? ওই যে আপনার পরিবেশের ক্লাসে নিশ্চয়ই দেখেছেন যে 1992 সালে পৃথিবীর প্রথম ধরিত্রী সম্মেলন হয়, আর্থ সামিট হয় 1992 সালে। ওইখানেই ঠিক করা হয়েছিল যে প্রতি 10 বছর পর পর, প্রতি 10 বছর পর পর এই ধরিত্রী সম্মেলন হবে। তাহলে 1992 সালের সাথে 10 যদি আপনি যুক্ত করেন তাহলে হবে 2002, 2002 এর সাথে যদি আপনি আরো 10 যুক্ত করেন তাহলে হবে 2012। এই 2012 সালে তাহলে হচ্ছে আপনার রিও+20, অর্থাৎ 1999 সালে যে রিও সম্মেলন হয়েছিল তার 20 বছর পরে 2012 সালে হচ্ছে রিও+20 এটা এটা এই সম্মেলনটা হয়েছিল। তাহলে এইচডিসির ধারণা প্রতিষ্ঠিত হয় 2012 সালে রিও+20 সম্মেলনের মাধ্যমে। তবে এইটার পরবর্তীতে আলাপ আলোচনা হয়, আলাপ আলোচনার মাধ্যমে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই জিনিসটা
অনুমোদিত হয় জাতিসংঘের মাধ্যমে 2015 সালে, এবং এটার রেজুলেশন নাম্বার ছিল 70/1। এই 70/1 এটা আসলে কি মিন করে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন। আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে 2015 সালে 70তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই 70তম অধিবেশনের প্রথম রেজুলেশনই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাস হয়, এবং ঠিক করা হয় যে আগামী 15 বছর এই গোলসগুলো আমরা অর্জনের চেষ্টা করব। এবং এই 15 বছরের মেয়াদটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2016 থেকে, এবং এটার মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর 2030। তাহলে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030 পর্যন্ত হচ্ছে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মেয়াদ ছিল। ঠিক আছে, এসডিজির পড়াশোনার মধ্যে এখানে কয়েকটা সংখ্যা আছে, প্রচুর সংখ্যা পড়তে হয় এখানে। তো এর মধ্যে প্রথম যে এই সংখ্যাটা সেটা হচ্ছে এসডিজির মূল ক্ষেত্র, অর্থাৎ এসডিজি যেসব ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে সেই মূল ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 5টা। সাবধান, এটা কিন্তু গোলস না, ঠিক আছে, ক্ষেত্র। এই মূল 5টা ক্ষেত্র হচ্ছে, এই মূল 5টা ক্ষেত্রকে 5 P's নামেও ডাকা হয়। 5 P's নামেও ডাকা হয়, ঠিক আছে। 5 P's মানে কি? পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পার্টনারশিপ এবং পিস। পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পার্টনারশিপ এবং পিস, এই 5টা হচ্ছে এসডিজির মূল ক্ষেত্র। এই মূল ক্ষেত্রের আন্ডারেই এসডিজির 17টা গোলস আছে। এখন আসেন, 17টা গোলস হচ্ছে, এই হচ্ছে সেই 17টা গোলস। এই 17টা গোলসের আগে আমরা আরো দুইটা জিনিস জানবো। সেটা হচ্ছে, দেখেন, আপনাদের গোল হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, আগামী 49তম বিসিএস এর পরীক্ষাতে বসা এবং এই পরীক্ষাটা ভালো করে দেওয়া। এখন এটা হচ্ছে আপনাদের গোল। এই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে কিছু ছোট 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 টার্গেটও কিন্তু অ্যাচিভ করতে হবে। যেমন কি টার্গেট? প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা। আপনি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন, ওকে, ডান। দ্বিতীয় হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট, ওকে, সেটা আপনি মোটামুটি ডান করলেন। এরপর টার্গেট হচ্ছে ভাইভা পাস করা, আপনি ভাইভাতেও উতরে গেলেন, পাস করলেন। এরপরে আপনি হচ্ছে আপনার মেইন যে গোল সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। তো এসডিসির যে 17টা টোটাল গোলস আছে, এই 17টা গোলস অ্যাচিভ করতে হলে আরো কিছু ছোট ছোট টার্গেটও অ্যাচিভ করতে হয়। সেই ছোট ছোট টার্গেটের সংখ্যা হচ্ছে 169টা। ঠিক আছে, তাহলে টোটাল গোলস হচ্ছে 17 এবং টার্গেট হচ্ছে 169। এখন আসেন যে এই যে 169টা হইলো আপনার টার্গেট, এগুলো আপনি ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারছেন কিনা সেগুলোর কিছু ইন্ডিকেটর লাগবে, সূচক লাগবে। যেমন ধরেন, আপনি যে আপনার টার্গেট, এই যে প্রিলিমিনারি পাস করা অথবা ভাইভাতে পাস করা, এই যে টার্গেটগুলো আপনি অ্যাচিভ করতে পারছেন কিনা সেগুলোর কিছু ইন্ডিকেটর লাগবে, বা আপনি সেই পথে আগাচ্ছেন কিনা সেটা কিছু ইন্ডিকেটর লাগবে। যেমন ইন্ডিকেটর কি? আপনি নিয়মিত পড়াশোনা করছেন, দিনের পড়া দিনে শেষ করছেন, আপনি মক টেস্ট দিচ্ছেন, হ্যাঁ, আপনি প্রতিদিন রিভিশন দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর। এবং আপনি ডেইলি পরীক্ষায় বা উইকলি পরীক্ষাতে মোটামুটি একটা ভালো মার্কস পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। ঠিক তেমনি ভাবে যাদের সঙ্গে এই যে 17টা গোলস আছে, এই গোলস গুলোকে অ্যাচিভ করার জন্য কিছু ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরের সংখ্যা হচ্ছে 231টা। আপনাদের বইতে নিশ্চয়ই লেখা আছে, অথবা আমাদের প্রিভিয়াস ক্লাসেও এটা ছিল, আগে ইন্ডিকেটরের সংখ্যা ছিল 232টা, কিন্তু বর্তমানে ইন্ডিকেটরের সংখ্যা হচ্ছে 231টা। তাহলে আমরা এখানে কয়টা আম, শব্দ কয়টা সংখ্যা দেখলাম? শুরুতে দেখলাম 5। 5 কি? 5 হচ্ছে 5 পিস, ওই যে 5টা ক্ষেত্র। এরপরে দেখলাম আমরা 17টা গোলস। এরপরে দেখলাম আমরা 169 হচ্ছে টার্গেট। এরপরে আমরা দেখলাম হচ্ছে ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে 231। এই হচ্ছে 4টা সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা একটা ছোট্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে 46 বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য? দেখেন, ওই যে বললাম না যে 17টা গোলস আছে, 17টা গোলসের আন্ডারে আবার 169টা ছোট ছোট টার্গেট আছে। এখন এই টার্গেট গুলা, 169টা যে টার্গেট, সেগুলোই হচ্ছে এই এরকম ছোট ছোট
পয়েন্টে ভাগ করা আছে। এখন 169টা পয়েন্টে মুখস্থ করা সম্ভব না, কিন্তু 46 বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল। এখন যেহেতু 46 এরকম প্রশ্ন আসছে, তার মানে কি আমাকে 169টা এই যে টার্গেট আছে কোনটাতে কোন টার্গেট এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে? না, কোনো প্রয়োজন নাই। এই একটা প্রশ্ন দিছে, আপনি একটা প্রশ্ন একটু দেখে যান, বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি আসে এখান থেকে, হ্যাঁ আসতে পারে, আসলে এক প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে, আপনি একটা প্রশ্ন স্কিপ করবেন, কারণ এগুলো পড়তে গিয়ে এখন আপনার যেই ইনপুটটা দিতে হবে, ওই ইনপুটটা আপনি অন্য কোনো জায়গাতে দিলে, ম্যাথে দিলে, ইংরেজিতে দিলে আপনি আরো বেশি গেইনার হইতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন আসেন এই 17টা গোলস একদম সিরিয়ালে সিরিয়ালি আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তো চলেন আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, আমরা ক্লাসেই জিনিসটা মুখস্থ করার চেষ্টা করব। দেখবেন যে অনেক কিছুই এরকম হয় যে আমরা প্রথম থেকে পড়া শুরু করি, হ্যাঁ আমরা প্রথম থেকে পড়া শুরু করি, কিন্তু যখন আমরা এটা কয়েকদিন পরে আবারও ভুলে যাই, তখন আমরা আবারও প্রথম থেকেই পড়া শুরু করি। এই কারণে দেখা যায় যে প্রথম দিকে আমাদের একটু ভালো মনে থাকে, কিন্তু কোনো কিছুর শেষের দিকে আমাদের খুব ভালো মনে থাকে না। আমরা পড়াটা শেষ থেকে শুরু করব। শেষ থেকে শুরু করি। 17 নাম্বার যে গোলস আছে সেটা সেটা হচ্ছে টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব, পার্টনারশিপ। 16 নাম্বার হচ্ছে শান্তি ও ন্যায় বিচার। 15 নাম্বার হচ্ছে ভূমির টেকসই ব্যবহার। 14 নাম্বার হচ্ছে টেকসই মহাসাগর। তাহলে 14 হচ্ছে টেকসই মহাসাগর, 15 ভূমি, 16তে শান্তি, 17তে অংশীদারিত্ব। 17তে হচ্ছে অংশীদারিত্ব, 16তে শান্তি, 15তে ভূমি এবং 14তে হচ্ছে টেকসই মহাসাগর। 13 জলবায়ু নিয়ে পদক্ষেপ, 12 হচ্ছে পরিমিত ভোগ, 11 হচ্ছে টেকসই নগর ও সম্প্রদায়, 10 হচ্ছে বৈষম্য হ্রাস। ঠিক আছে, তাহলে 10 বৈষম্য হ্রাস, 11 হচ্ছে টেকসই নগর ও সম্প্রদায়, 12 হচ্ছে পরিমিত ভোগ, 13 হচ্ছে জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 14 হচ্ছে টেকসই মহাসাগর। ওকে, আমরা একটু আবারও পড়ি, একদম একটু উল্টা দিক থেকে পড়ি। 17 নাম্বার হচ্ছে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব, পার্টনারশিপ। 16তে হচ্ছে শান্তি ও ন্যায় বিচার, 15তে ভূমি, 14তে টেকসই মহাসাগর, 13তে জলবায়ু, 12তে পরিমিত ভোগ, 11তে টেকসই নগর ও সম্প্রদায়, 10এ হচ্ছে বৈষম্য হ্রাস। 9 9 হচ্ছে উদ্ভাবন, উদ্ভাবন, হ্যাঁ 9 হচ্ছে ইনোভেশন, ইনোভেশন, উদ্ভাবন। 8 হচ্ছে কর্মসংস্থান এবং অর্থনীতি। 7 রিনিউয়েবল এনার্জি। 6 সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা। তাহলে 6 হচ্ছে সুপেয় পানি, 7 হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, 8 হচ্ছে কর্মসংস্থান, 9 হচ্ছে উদ্ভাবন বা ইনোভেশন। 5 লিঙ্গ সমতা, 4 মানসম্মত শিক্ষা, 3 সুস্বাস্থ্য, 2 খাদ্য এবং 1 হচ্ছে দারিদ্র। তাহলে 1 হচ্ছে দারিদ্র বিমোচন, 2 হচ্ছে খাদ্য নিরাপত্তা, 3 হচ্ছে সুস্বাস্থ্য, 4 মানসম্মত শিক্ষা, 5 লিঙ্গ সমতা, 6 সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, 7 নবায়নযোগ্য জ্বালানি, 8 কর্মসংস্থান ও অর্থনীতি, 9 উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। এই হচ্ছে 17টা গোলস। এই 17টা গোলস আপনাদেরকে অবশ্যই সিরিয়াল ওয়াইজ মাথায় রাখতে হবে। আমি একটু পরে আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করবো, এগুলো জিজ্ঞেস করতে করতে দেখবেন যে ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে গিয়েছে। আচ্ছা, তার সাথে একটু ইংরেজিটাও একটু পড়েন, শুরুতে বাংলাতে মুখস্থ করেন, এরপরে ইংরেজিটাও এক নজর চোখ বুলাইয়েন। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু আম, কিভাবে মনে রাখতে পারেন সহজে কিছু ছন্দ দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নিয়েন। আচ্ছা এখন আসেন যে এইচডিসির স্কোর কিপার। স্কোর কিপার মানে কি? স্কোর কিপার মানে হলো যে এই যে এইচডিসিটা আসলে বিভিন্ন দেশগুলো তারা অ্যাচিভ করছে, হ্যাঁ কেমন অ্যাচিভ করছে, তারা আসলে তাদের পেস কেমন, ঠিকঠাক অ্যাচিভ করতে পারছে কিনা, এই জিনিসগুলো দেখভাল করে হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি হেল্পস কান্ট্রিজ ট্র্যাক দেয়ার প্রোগ্রেস, হেল্প কান্ট্রিজ ট্র্যাক দেয়ার প্রোগ্রেস। দেখেন এই যে হেল্প, হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, একটু গ্রামার নিয়ে আলোচনা করি। হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, হ্যাঁ পজিটিভ ভার্বের পরে এখানে কিন্তু আপনার ইয়া হয়, এই হেল্পের পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসে, হ্যাঁ হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে। তবে হেল্পের পরে এখানে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনি ইনফাইনিটিভও বসাইতে পারতেন। ঠিক আছে, ইনফাইনিটিভ বসতে পারে অথবা কেবল বেস ফর্ম বসতে পারে। তো এখানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা কি করে, তারা হচ্ছে স্কোর কিপার হিসেবে কাজ করে। 2024 সালে এসডিজি অর্জনে শীর্ষ দেশ ছিল ফিনল্যান্ড।
এবং 2024 সালে বাংলাদেশের অবস্থান হচ্ছে 107তম। অর্থাৎ জাতিসংঘের 193টা দেশের মধ্যে এইচডিসি গোলস গুলো বাস্তবায়নে বা অ্যাচিভ করার দিকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 107। আর 1 নম্বর অবস্থান রয়েছে ফিনল্যান্ড। এখানে স্কোর কত এটা না পড়লেও চলবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। জাস্ট এইচডিসি অর্জনের শীর্ষ দেশ কোনটা, ফিনল্যান্ড, বাংলাদেশ অবস্থান কত, 107, এটুকু পড়লেই চলবে। এরপরে আসেন আমরা দেখব জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। শান্তিরক্ষী বাহিনীকে ব্লু ব্যারেট বলা হয়। কেন ব্লু ব্যারেট বলা হয়? কারণ তাদের যে হেলমেট, এই হেলমেটটার কালার হচ্ছে নীল। হেলমেটের কালার হচ্ছে নীল, এই কারণেই এই ব্যারেট মানে হচ্ছে হেলমেট। হ্যাঁ, শিরাস্ত্রণ, এটাকে শিরাস্ত্রণ বলা হয়। তাহলে ব্লু ব্যারেট, এই ব্লু ব্যারেট মানে হচ্ছে নীল শিরাস্ত্রণ। তাহলে এটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আরেকটা নাম। 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যখন শুরু হয়, তখন হচ্ছে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয় এবং গঠন করা হয় এবং প্রেরণ করা হয়। এবং এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কিন্তু নিরাপত্তা পরিষদের আন্ডারে পরিচালিত হয়। এখানে যতগুলো লাইন আছে, এই এতগুলো লাইন আপনাদের পড়তে হবে না। জাস্ট এখানে পড়তে হবে যে আরব ইসরায়েল যুদ্ধ প্রথমটা হয় 1948 সালে। এই প্রথম আরব ইসরায়েল যুদ্ধেই জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনীটা প্রেরণ করা হয় এবং প্রথম শান্তিরক্ষী বাহিনীর বা মিশনের নাম ছিল ইউনাইটেড নেশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন বা সংক্ষেপে ইউএনটিএসও। ইউএনটিএসও বা ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এটা নিরাপত্তা পরিষদের আন্ডারে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তো এটা আমরা দেখলাম যে ইউএনটিএসও, ইউএনটিএসও। সাবধান, এটা কিন্তু পরীক্ষার হলে অপশনে এরকম থাকবে ইউএনএসটিও। ঠিক আছে, দেখা যাবে যে এটা দাগে বসে আছেন, খেয়াল করতে হবে, নামটা ভালো করে খেয়াল করতে হবে। ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন, ইউএনটিএসও, যেটা জেরুজালেমে প্রেরণ করা হয়েছিল। তাহলে কে গঠন করে? এটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বা কর্তৃক গঠিত হয়। এবং এই গঠিত হওয়ার পেছনে 3টা প্রিন্সিপাল কাজ করে। একটা হচ্ছে কনসেন্ট অফ দ্য পার্টিস। কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। অর্থাৎ আপনি যেখানে এই বাহিনীটাকে পাঠাচ্ছেন, যেখানে পাঠাচ্ছেন তাদের সম্মতি থাকা লাগবে এবং আপনি যাদের পাঠাচ্ছেন তাদেরও সম্মতি থাকা লাগবে, কনসেন্ট থাকা লাগবে। ইমপার্শিয়ালিটি, কোনো ধরনের পক্ষ অবলম্বন করা যাবে না। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কেবল শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে, তারা কিন্তু কারো পক্ষ এবং বিপক্ষে তারা যাবে না। নন ইউজ অফ ফোর্স এক্সেপ্ট ইন সেলফ ডিফেন্স অ্যান্ড ডিফেন্স অফ দ্য ম্যান্ডেট। তারা অবশ্যই কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে না, কেবল ডিফেন্সের ক্ষেত্রে, সেলফ ডিফেন্স, আত্মরক্ষার জন্যই অস্ত্র ব্যবহার করবে। যুদ্ধ, নিশ্চয় তারা একটা যুদ্ধ কবলিত অঞ্চলে যাবে, তারা যুদ্ধ কবলিত অঞ্চলে গিয়ে যুদ্ধ করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তাদেরকে কেবল আত্মরক্ষার জন্য তারা অস্ত্র ব্যবহার করতে পারবে। ওকে, শান্তিরক্ষী মিশন এখন পর্যন্ত গঠিত হয়েছে 71টা। এখন পর্যন্ত 71টা শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো কোনো জায়গাতে ভুলভাল দেওয়া আছে। হ্যাঁ, এটা খেয়াল করবেন। বর্তমানে শান্তিরক্ষী মিশন হচ্ছে 71টা। আর এর মধ্যে এই শান্তিরক্ষী মিশনগুলো বর্তমানে চলমান আছে হচ্ছে 11টা। বর্তমান চলমান আছে হচ্ছে 11টা শান্তিরক্ষী মিশন। তার মানে যদি আপনাকে প্রশ্ন করা হয় কয়টা শান্তিরক্ষী মিশন শেষ হয়েছে, তাহলে আপনি কি উত্তর করবেন? তাহলে শান্তিরক্ষী মিশন শেষ হয়েছে হচ্ছে 60। তাহলে খুব খেয়াল করেন, শান্তিরক্ষী মিশন টোটাল গঠিত হয়েছে 71, শেষ হয়েছে 11, সরি, বর্তমান চলমান আছে 11টা আর শেষ হয়েছে টোটাল 60টা। ঠিক আছে, 1988 সালে 1988 সালে হচ্ছে শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল প্রাইজ লাভ করে। সদস্য প্রেরণের দিক থেকে বর্তমানে 1 নম্বরে রয়েছে নেপাল, 2 নম্বরে হচ্ছে রুয়ান্ডা এবং 3 নম্বরে হচ্ছে বাংলাদেশ। যদিও এই সদস্য প্রেরণের সংখ্যা কত এগুলো পরীক্ষাতে আসে না, তারপরেও একটু যদি আপনি সার্চ করে দেখেন দেখবেন যে নেপাল, রুয়ান্ডা এবং বাংলাদেশের মধ্যে সদস্য সংখ্যায় খুব একটা পার্থক্য নাই, প্রায় সেম। তাহলে প্রথম হচ্ছে বর্তমানে নেপাল, দ্বিতীয় হচ্ছে বর্তমানে রুয়ান্ডা এবং তৃতীয় হচ্ছে বর্তমানে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ 1979 সালে 1979 সালে হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য পদ লাভ করেছিল 1979 সালে। এবং প্রথমবারের মতো পিসকিপিং কোনো একটা প্রোগ্রামে বাংলাদেশ অংশগ্রহণ করে 1988 সালে।
একটু আগে আমরা কিন্তু 1988 সাল কোন একটা জায়গায় দেখেছি। কোথায় দেখেছি? আমরা দেখলাম 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কিন্তু নোবেল প্রাইজ লাভ করেছিল। তাহলে এখানে 1988 সালে দুইটা ঘটনা, একটা হচ্ছে ইউএন পিস কিপিং ফোর্স নোবেল প্রাইজ লাভ করে, আবার বাংলাদেশও প্রথমবারের মতো ইউনাইটেড পিস কিপিং ফোর্সের কোন একটা মিশনে অংশগ্রহণ করে। যে মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছিল সেই মিশনটার নাম ছিল ইউনিমগ। ইউনিমগ, এখানে খেয়াল রাখতে হবে ইউনিমগের মাঝখানে আই হচ্ছে দুইটা, আই কিন্তু একটা না, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, বা সংক্ষেপ হচ্ছে ইউনিমগ, ঠিক আছে। ওকে, এইটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, নাইস টু নো। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, শান্তিরক্ষী বাহিনীদের অবদান, তাদের যে স্যাক্রিফাইস, সেটা স্মরণ করার জন্যই প্রতি বছর 29 মে শান্তিরক্ষী দিবস পালিত হয়। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। তাহলে আমরা রিক্যাপটা করব হচ্ছে ওছি পরিষদ থেকে। জাতিসংঘের ওছি পরিষদ বর্তমানে এটা কোনো কার্যক্রম নাই। 1994 সালে পালাউ স্বাধীনতা লাভের পরে ওছি পরিষদের কার্যক্রম আর এখন পরিচালিত হয় না। এইচডিজি, এইচডিজি এইটা প্রথমবারের মতো এই ফ্রেজটা ব্যবহার করা হয় ব্রুকলেন কমিশনের রিপোর্টে 1987 সালে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এইচডিজি অপর নাম হচ্ছে গ্লোবাল গোলস। ধারণা প্রতিষ্ঠিত হয় রিও সম্মেলনে 2012 সালে, অনুমোদন লাভ করে 2015 সালে। রেজলিউশন নাম্বার হচ্ছে 70/1, মেয়াদ হচ্ছে 15 বছর। এইচডিজির মূল ক্ষেত্র হচ্ছে 5টা: পিপল, প্ল্যানেট, প্রসপারিটি এবং হচ্ছে পার্টনারশিপ। এইচডিজির টোটাল গোলস হচ্ছে 17টা, এছাড়া সহযোগী লক্ষ্য হচ্ছে 169 আর ইন্ডিকেটর হচ্ছে 231। এখানে আমরা 17টা গোলস দেখলাম, আমরা আবার উল্টা দিক থেকে পড়ব। 17 হচ্ছে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব, টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব বা পার্টনারশিপ। 16তে শান্তি, 15তে ভূমির টেকসই ব্যবহার, 14তে হচ্ছে টেকসই মহাসাগর, 13তে হচ্ছে জলবায়ু, 12তে পরিমিত ভোগ, 11তে টেকসই নগর ও সম্প্রদায়, 10এ হচ্ছে বৈষম্য হ্রাস, 9 হচ্ছে উদ্ভাবন, 8এ কর্মসংস্থান, 7 নবায়নযোগ্য জ্বালানি, 6 সুপেয় পানি, 5 হচ্ছে লিঙ্গ সমতা, 4 নাম্বার মানসম্মত শিক্ষা, 3 সুস্বাস্থ্য, 2 খাদ্য নিরাপত্তা, 1 হচ্ছে দারিদ্র্য বিমোচন। এরপরে এইচডিজির স্কোর কিপার হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে এইচডিজির স্কোর কিপার। ওকে, এরপর আমরা দেখলাম শান্তিরক্ষী বাহিনী, যেটা প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে এবং প্রথম প্রেরণ করা হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জেরুজালেমে। প্রথম মিশনের নাম ছিল ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। গঠন করে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। 3টা বেসিক প্রিন্সিপালের উপরে প্রতিষ্ঠিত হয়। বর্তমান চলমান আছে 11টা শান্তিরক্ষী মিশন এবং শেষ হয়ে গিয়েছে 60টা, টোটাল প্রতিষ্ঠিত হয়েছিল 71টা। নোবেল প্রাইজ লাভ করে 1988 সালে, বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল 1979 সালে এবং বাংলাদেশ প্রথম যে মিশনে অংশগ্রহণ করে সেটা ছিল ইউনিমগ, 1988 সালে অংশগ্রহণ করে। সদস্য প্রেরণে বর্তমানে 1 নম্বর নেপাল, দ্বিতীয় রুয়ান্ডা এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এরপরে আমরা দেখলাম আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয় 29 মে। ওকে, এখন আসেন, আমাদের আর খুব বেশিক্ষণ নাই, ও খুব অল্প কিছুক্ষণই আমরা টানবো। বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য জানবো। বাংলাদেশ প্রথম জাতিসংঘের সদস্য হওয়ার জন্য আবেদন করে 1972 সালে, কিন্তু 1972 সালে চীন এই সদস্য পদ পাওয়ার পেছনে ভেটো প্রদান করে, মানে চীন বলতেছে যে আমি আসলে মানি না বাংলাদেশ সদস্য হোক। 1973 সালে পুনরায় বাংলাদেশ আবেদন করে এবং পুনরায় চীন হচ্ছে এখানে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। 1974 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং এটা ছিল 17 সেপ্টেম্বর 1974। তার মানে এই যে এই মাসের 17 সেপ্টেম্বর কিন্তু এটার একটা পূর্তি অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, কত পূর্তি? 50 বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে, সুবর্ণ জয়ন্তী। তাহলে 17 সেপ্টেম্বর 1974 এই দিন বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে, 136তম সদস্যপদ লাভ করেছিল 29তম অধিবেশনের মাধ্যমে। বঙ্গবন্ধু জাতিসংঘে, এটা এখন আর আসবে না, নাইস টু নো, কেউ পড়লে পড়তে পারেন। হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করা প্রথম বাংলাদেশী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে 1986 সালে বাংলাদেশের বাংলাদেশী হিসেবে সাধারণ পরিষদে সভাপতিত্বর দায়িত্ব পালন করেছিলেন। আনোয়ারুল করিম চৌধুরী, তিনি হচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের
হয়ে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ এখন পর্যন্ত 2বার জাতিসংঘের সদস্য পদ নির্বাচিত হয়েছে। একবার হয়েছে 1978 সালে এবং আরেকবার হয়েছে 1999 সালে। এই 2টা সাল একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে 1978 এবং আরেকটা হচ্ছে 1999। সাধারণত জাতিসংঘের এই যে 193টা মেম্বার, আপনারা গতকালকে দেখেছিলেন যে জাতিসংঘের মেম্বার সংখ্যা হচ্ছে 193টা। এই 193টা সদস্যদের যারা সরকার প্রধান থাকবে, সরকার প্রধানরাই মূলত জাতিসংঘের সদর দপ্তরে তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু সরকার প্রধানদের কাজ তো অনেক, তারা তো কেবল জাতিসংঘে গিয়ে বসে থাকবেন না। তো এই কারণে সরকারের প্রতিনিধি হিসেবে একজনকে পাঠানো হয়, তিনি হচ্ছেন জাতিসংঘে ওই নির্দিষ্ট সদস্যের হয়ে, নির্দিষ্ট দেশের যে সদস্য আছে তার হয়ে সমস্ত কার্যক্রম পরিচালনা করে। তো বাংলাদেশের যিনি বর্তমানে এই দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। আর যিনি এই দায়িত্ব পালন করেন তার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। তো বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভের নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং তিনি হচ্ছেন 17তম বাংলাদেশী হিসেবে এই দায়িত্ব পালন করছেন। এছাড়াও জাতিসংঘের জেনেভা অফিসেও একজন স্থায়ী প্রতিনিধি আছেন বাংলাদেশের, তার নাম হচ্ছে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। এরপরে আসেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিলের সদস্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ আছে। সিএসওসিডির এটাও সদস্য হবে, সভাপতি হবে না, বাংলাদেশ সদস্য হিসেবে আছে। এবং সিএসডাব্লিউ, সিএসডাব্লিউটা কি একটু পরে আমরা দেখবো, এই সিএসডাব্লিউ সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশ কাজ করছে। এরপর আসেন ইউনাইটেড নেশনস সিস্টেম। ইউনাইটেড নেশনস সিস্টেমটাকেই মূলত বলা হয় ইউএন ফ্যামিলি। ইউনাইটেড নেশনস সিস্টেমকে মূলত বলা হয় ইউএন ফ্যামিলি। অর্থাৎ ইউনাইটেড নেশনস সিস্টেম বলতে মূলত ইউনাইটেড নেশনসের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাইকে একসাথে মিন করা হয় এবং এই ইউনাইটেড নেশনস সিস্টেমটাকেই মূলত ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে ডাকা হয়। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ইকোসককে আমাদের বইগুলোতে ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে দিয়েছে, কিন্তু এটা আসলে ভুল কথা। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। ইউনাইটেড নেশনস যে সিস্টেমটা আছে, পুরো যে সিস্টেমটা, এটাকে মূলত ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে ডাকা হয়। তো এই যে ট্রিটা দেখতে পাচ্ছেন, এই ট্রিটাই মূলত হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্যামিলি। এখানে জাতিসংঘের কে কোন জায়গায় আছে, তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে জাতিসংঘের মেইন অঙ্গ সংস্থা, এই যে জেনারেল অ্যাসেম্বলি, তারপরে সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সেক্রেটারিয়েট বা সচিবালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ট্রাস্টিশিপ কাউন্সিল, এই হচ্ছে 6টা প্রধান অঙ্গ সংস্থা। এবং এই 6টা প্রধান অঙ্গ সংস্থার আন্ডারে কারা কারা কোন জায়গায় কাজ করে সেগুলো এখানে বক্স আকারে দেওয়া আছে। তা আমাদের পুরোটা পড়তে হবে না, আমরা সিলেক্টিভ কিছু হচ্ছে জিনিস পড়বো। প্রথমে আসেন আমরা দেখব যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা, স্পেশালাইজড এজেন্সি। এজেন্সি মানে কি? এজেন্সি মানে হচ্ছে, ধরুন এই যে পিটুয়ের হচ্ছে প্রচুর বই দরকার হয়, বই ছাপাইতে হয়। এখন পিটুয়ে তো পিটুয়ে বই ছাপানোর কাজটা করে না, বই ছাপানোর কাজটা করে হচ্ছে বাইরের একজন, বাইরের একজনকে পিটুয়ে টাকা পে করে, পিটুয়ের হয়ে সে পিটুয়ের বইগুলো সে ছাপিয়ে দেয়, আমরা আপনাদেরকে বইগুলো পাঠাই। আবার আমরা যে আপনাদেরকে বইগুলো পাঠাই সেগুলো কিন্তু আমরা নিজেরা পাঠাই না, আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে এই বইগুলো পাঠাই। তাহলে এই যে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানো, এই তৃতীয় ব্যক্তিটাকে বলা হয় এজেন্সি। ঠিক আছে, ইউনাইটেড নেশনস স্পেশালাইজড এজেন্সি বা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। এই মুহূর্তে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা হচ্ছে 15টা। এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টা, তাহলে সঠিক উত্তর হবে 15টা। এই 15টা কে কে আছে দেখেন, এফএও, ইকাও, ইফাত, আইএলও, আইএমএফ, আইএমও, আইটিইউ, ইউনেস্কো, ইউনিডো, ইউএনডব্লিউটিও, ইউপিইউ, ডাব্লিউএইচও, ওয়াইপো, ডাব্লিউএমও এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আবার ওয়ার্ল্ড ব্যাংকের টোটাল 5টা উইং থাকে, এই 5টা উইংয়ে কিন্তু স্পেশালাইজড এজেন্সি না। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে আইবিআরডি, আইডিএ এবং হচ্ছে আইএফসি, এই 3টা হচ্ছে জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সির অন্তর্ভুক্ত। তাহলে এই যে 15টা সংস্থা আছে, এই 15টা সংস্থার এভ্রিভিয়েশন এবং এই 15টা সংস্থার সদর দপ্তরগুলো কোন জায়গায় সেটা একটু কষ্ট করে পড়তে হবে। দেখেন সুইজারল্যান্ডের সদর দপ্তর আছে কোন কোন
গুলোর সুইজারল্যান্ডে রয়েছে ওয়াইপো, সুইজারল্যান্ডে রয়েছে ডাব্লিউএমও, সুইজারল্যান্ডে রয়েছে ডাব্লিউএইচও, আইএলও, তারপরে হচ্ছে আইটিইউ। এই পাঁচটার সদর দপ্তর একই জায়গাতে অবস্থিত, সেই জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এছাড়া সুইজারল্যান্ডে আরেকটা আছে, সেটা হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের বার্নটি হচ্ছে ইউপিইউ, পোস্টাল ইউনিয়ন, আন্তর্জাতিক ডাক সংস্থা। এইটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত। আইএমএফ এবং ডাব্লিউবি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এবং হচ্ছে ইফাদ, ইফাদ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এই দুইটা হচ্ছে রোমের ইতালিতে অবস্থিত। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এটা ফুড না, ইফাদ হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, আর এফএও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই দুইটার সদর দপ্তরই হচ্ছে রোমের ইতালিতে অবস্থিত। তারপরে হচ্ছে এখানে আইএমও, এটা হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ইউনিডো, অস্ট্রিয়ার ভিয়েনা। আর এখানে ইউএনটিডাব্লিউ, এটা হচ্ছে স্পেনের মাদ্রিদের স্পেন। আর ইকাও, কানাডার মন্ট্রিল। এরপর আসেন আমরা দেখবো হচ্ছে, আমরা দেখলাম হচ্ছে কোনটা, আমরা দেখলাম হচ্ছে এইটা আমরা দেখলাম স্পেশালাইজ এজেন্সি আমরা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে ফান্ড এবং প্রোগ্রাম। এই যে এইটা, এই যে ইউনাইটেড নেশনস এর ফান্ড এবং প্রোগ্রাম। তহবিল, তহবিল কি কি আছে? তহবিল আছে ইউনাইটেড নেশনস এর কয়টা? 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা তহবিল আছে। ইউনাইটেড নেশনস এর টোটাল তহবিলের সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, কি কি আছে? ইউএনডিপি, ইউনেপ, ইউএনএফপিএ, ইউএন হ্যাবিটেট, ইউনিসেফ এবং হচ্ছে ডাব্লিউএফপি। ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, ইউএন হ্যাবিটেট, ইউনিসেফ এবং ডাব্লিউএফপি। এই এই কয়টা হচ্ছে জাতিসংঘের ফান্ড এবং প্রোগ্রাম। ঠিক আছে, জাতিসংঘের ফান্ড এবং প্রোগ্রাম। তাহলে তহবিল, এগুলোর এব্রিভিয়েশন আপনি জানতে হবে, এব্রিভিয়েশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন রিলেটেড কিছু অর্গানাইজেশন আছে। রিলেটেড অর্গানাইজেশন বা জাতিসংঘ সম্পর্কিত সংস্থা, সম্পর্কিত সংস্থাগুলো হচ্ছে যে কিছু কিছু সংস্থা আছে যেগুলো জাতিসংঘের সাথে মিলেমিশে কাজ করে, একই সাথে তারা তাদের সেম উদ্দেশ্য নিয়ে কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে সিটিবিটিও, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আইসিসি, আইওএম, ইসা, ইটলস, ওপিসিডাব্লিউ এবং হচ্ছে ডাব্লিউটিও। ওকে, এখন আসেন ডিপার্টমেন্ট এবং হচ্ছে অফিস। ডিপার্টমেন্ট এবং অফিসের মধ্যে সবগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে দেখবেন হচ্ছে এইটা, এই যে ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ এন্ড ক্রাইম, এইটা দেখবেন। আর হচ্ছে এইখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, এইটা যে ওএসিএইচআর, অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এই দুইটার এভরিভিয়েশন দেখলে চলবে, বাকিগুলা প্রয়োজন না। হ্যাঁ, এই যে এগুলো কোনো প্রয়োজন নাই, যে এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো আসবে না, এগুলো আসবে না। ওকে, এরপর আসেন জাতিসংঘ ও নারী। জাতিসংঘ নারীদের নিয়ে দুইটা হচ্ছে সংস্থা আছে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস উইমেন এবং আরেকটা হচ্ছে ইউনিফেম। ইউনাইটেড নেশনস উইমেন এবং হচ্ছে ইউনিফেম ডেভেলপ, একটা হচ্ছে ফান্ড এবং আরেকটা হচ্ছে সংস্থা। তো শুরুতে আমরা দেখব হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন বা সংক্ষেপে ইউনিফেম। ইউনিফেম এটা হচ্ছে নারী উন্নয়ন তহবিল। ফান্ড লেখাটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে একটা তহবিল, এবং এটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ইউনাইটেড নেশনস উইমেন, ইউনাইটেড নেশনস উইমেন কেবল যে নারীদের নিয়ে কাজ করে ওরকম না, তারা কিন্তু জেন্ডার ইকুয়ালিটি নিয়েও কাজ করে, লিঙ্গ সমতা নিয়েও কাজ করে। এবং এই ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। 10 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, এবং এটা তৈরির পিছনে কাজ করেছে ইকোসক, সাধারণ পরিষদ এবং কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন। এটা হচ্ছে সেই সিএসডাব্লিউ। ওই যে আমরা একটু আগে দেখেছিলাম যে বাংলাদেশ জাতিসংঘের কোন কোন সংস্থার বর্তমানে সদস্য হিসেবে আছে, সেখানে আমরা সিএসডাব্লিউ কিন্তু দেখেছিলাম। সেই সিএসডাব্লিউ হচ্ছে কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন। ওকে, বর্তমানে এই ইউনাইটেড নেশনস উইমেনের নির্বাহী পরিচালক, ইউএন উইমেনের নির্বাহী পরিচালকের নাম হচ্ছে সীমা সামি বাহুস। সিডাও, সিডাও থেকে কিন্তু 47-এ প্রশ্ন আসছে। সিডাও হচ্ছে এভরিভিয়েশনটা দেখেন, কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সংক্ষেপে হচ্ছে সিডাও। এখন এই সিডাওটা, এটা এই যে এভরিভিয়েশনটা আছে, এভরিভিয়েশনটা আপনাকে পড়তে হবে না, কারণ এত বড় এভরিভিয়েশন সাধারণত পরীক্ষাতে আসে না। আপনি জাস্ট এই নামটা পড়বেন। হ্যাঁ, সিডাও শোনো।
এই সিডাও সনদ হচ্ছে নারীদের উপর বা নারীদের এগেইনস্টে যত ধরনের বৈষম্য আছে, হ্যাঁ, সেই বৈষম্যগুলো আসলে দূর করার চেষ্টা করা। তো এইখানে দেখেন যে সিডাও সনদ স্বাক্ষরিত হয় কবে? 1979 সালে হচ্ছে সিডাও সনদ স্বাক্ষরিত হয়। সিডাও দিবস পালিত হয় হচ্ছে 3রা সেপ্টেম্বর। এখানে দুইটা লাইনে হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট না। এই সনদ গৃহীত হয়েছিল নিউ ইয়র্কে 1969 সালে। বাংলাদেশ এই সিডাও সনদটা স্বাক্ষর করে 1984 সালে 24 সেপ্টেম্বর। 1984 সালে 24 সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ সিডাও সনদ স্বাক্ষর করে। মোট স্বাক্ষরকারী বর্তমানে রয়েছে 189টা। এবং এই সনদটা দেখেন তাহলে 1979 এটা কিন্তু আমরা আরো দুইটা জায়গায় দেখেছি। তাহলে এখন আমরা দেখছি কি, এখন আমরা দেখছি যে সিডাও সনদটা এটা স্বাক্ষরিত হয় 1979 সালে। এরপর আমরা দেখলাম যে বিডি জয়েন ইউএন পিস কিপিং ফোর্স, আমি সংক্ষেপে লিখলাম ইউএন পিস কিপিং ফোর্স, তা 1979। আবার এখানে আরেকটা 1979 আমরা দেখেছিলাম, সেটা ছিল কোনটা? না, আমরা আরেকটা 1979 দেখি নাই, এটাই দেখেছি। আর আমরা 1988 দেখেছি কয়েকটা। 1988 সালে হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ লাভ করে হচ্ছে ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স। আর আরেকটা আমরা দেখেছিলাম যে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে কিন্তু 1988 সালে। ওকে, সিডো সনদের টোটাল ধারা হচ্ছে 30টা। এই কনভেনশন টোটাল 30টা ধারা আছে, এবং 30টা ধারার মধ্যে বাংলাদেশের দুইটা ধারায়, এটা এটা প্রয়োজন নাই, ক ধারা বিভক্তি এটা প্রয়োজন নাই, বাংলাদেশের দুইটা ধারায় আপত্তি আছে। এই দুইটা ধারা হচ্ছে ধারা 2 এবং ধারা 16। কেন আপত্তি আছে? কারণ এখানে বলা হয়েছে যে নারী পুরুষের সমান অধিকার থাকবে, সমতা স্থাপন করতে হবে। এখন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের দেশে মুসলিম আইন আছে। মুসলিম আইনে সম্পত্তির মালিকানার দিক থেকে দুইজন নারী বা দুই বোন যে সম্পত্তি পায়, এক ভাই ওই সম্পত্তি পায়। ঠিক আছে, এখন এইখানে যদি সেটা মানতে হয় তাহলে কিন্তু আমাদের মুসলিম আইনটা মানা যাচ্ছে না। এই কারণেই বাংলাদেশের এই দুইটা ধারায় আপত্তি আছে, ধারা নম্বর 2 এবং ধারা নম্বর 16। ওকে, নারী নির্যাতন প্রতিরোধ দিবস প্রতি বছর 25 নভেম্বর, প্রতি বছর 25 নভেম্বর হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। আর নারী দিবস পালিত হয় প্রতি বছর 8 মার্চ। সর্বশেষ যে নারী দিবস ছিল, সেই নারী দিবসের থিম ছিল ফর অল উইমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট। তো এত বড় লাইন তো আর আসলে অপশনে আটবে না। যেটা আসতে পারে সেটা হচ্ছে এই তিনটা শব্দ, রাইটস, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। তাহলে এই তিনটা শব্দ একটু মাথায় রাখতে পারবেন, রাইট, ইকুয়ালিটি এবং হচ্ছে এম্পাওয়ারমেন্ট। আর ডাবলি, হ্যাঁ, রাইট, ইকুয়ালিটি এবং হচ্ছে এম্পাওয়ারমেন্ট। ওকে, আমি একটু করে রিক্যাপ করবো একবারে। এখন আমরা দেখবো হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং হচ্ছে সাংস্কৃতিক সংস্থা। হ্যাঁ, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং হচ্ছে সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে, যার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। বর্তমান সদস্য হচ্ছে 194। বাংলাদেশ এটার সদস্য পদ লাভ করে 1972 সালে। এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষাতে আসতে পারে যে বাংলাদেশ কবে ইউনেস্কো সদস্য পদ লাভ করে। 1972 সালে বাংলাদেশ ইউনেস্কো সদস্য পদ লাভ করে, এবং বর্তমান সদস্য হচ্ছে 194। হ্যাঁ, জাতিসংঘের সদস্য পদ হচ্ছে 193, আর ইউনেস্কো হচ্ছে 194। সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয় 1945 সালে। তাহলে আমরা কিন্তু এর আগে দেখলাম যে 1945-এ কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি 1945-এর শুরুতে আমরা দেখেছিলাম প্রতিষ্ঠিত হয় আরব লীগ, এরপরে আমরা দেখলাম ইউনাইটেড নেশনস, এখন আমরা দেখছি যে ইউনেস্কো, এইটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। তাহলে আমরা একই সালে তিনটা দেখলাম, আরব লীগ, ইউনাইটেড নেশনস এবং হচ্ছে ইউনেস্কো। ওকে, বর্তমানে যিনি ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করছেন তার নাম হচ্ছে অদ্রে আজৌলে। প্যালেস্টাইনকে ইউনেস্কোর সদস্যপদ দেওয়ার জন্য বা এটার প্রতিবাদ স্বরূপ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইউনেস্কো থেকে বেরিয়ে গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র পরে আবার কিন্তু ফেরতও আসে। 2023 সালে যুক্তরাষ্ট্র জাতিসংঘের ইউনেস্কোতে আবার ফেরত আসে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে ইউনেস্কোর লাস্ট মেম্বারকে, ইউনেস্কোর লাস্ট মেম্বার হচ্ছে ইউএসএ, ইউনেস্কোর লাস্ট মেম্বার হচ্ছে ইউএসএ। ঠিক আছে, তাহলে যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনেস্কোর সর্বশেষ মেম্বার। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসেন, ইউনেস্কো যেহেতু শিক্ষা, বিজ্ঞান এগুলো নিয়ে কাজ করে,
এই বিজ্ঞানে অবদানের জন্য ইউনেস্কো একটা পুরস্কার প্রদান করে, সেই পুরস্কারটার নাম হচ্ছে কলিঙ্গ পুরস্কার। ঠিক আছে, সেই পুরস্কার নাম হচ্ছে কলিঙ্গ পুরস্কার। হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞানে অবদানের জন্য ইউনেস্কো এই পুরস্কারটা প্রদান করে। বাংলাদেশে এই পুরস্কারটা পেয়েছেন আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন। এছাড়াও আহ, বিজ্ঞানে নারীদের, বিশেষ করে নারীদের অবদানের জন্য কিন্তু ইউনেস্কো একটা পুরস্কার প্রদান করে। সেই পুরস্কারটার নাম হচ্ছে উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা আমাদের বাংলাদেশ থেকে পেয়েছেন ডক্টর ফেরদাউসী কাদরী। তিনি হচ্ছে শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করার পদ্ধতি উদ্ভাবনকারী হিসেবে তিনি এই পুরস্কারটা পেয়েছেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশে টোটাল 3টা দেশ আছে, 3টা জায়গা আছে। হ্যাঁ, অর্থাৎ ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন ধরনের ঐতিহ্য, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র সে হচ্ছে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য কিছু লিস্ট তৈরি করে। এর মধ্যে একটা লিস্ট হচ্ছে বিশ্ব ঐতিহ্য তালিকা বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 3টা। এই 3টা হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার, যেটা 1985 সালে হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, এটাও 1985 সালে অন্তর্ভুক্ত হয়। এবং সর্বশেষ হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে 1997 সালে সুন্দরবন 1997 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। এছাড়াও ইউনেস্কোর আরেকটা ঐতিহ্য আছে, সেটাকে বলা হয় ইনটেনজিবল হেরিটেজ। ইনটেনজিবল হেরিটেজটা মূলত হচ্ছে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য। এই তালিকাও বাংলাদেশের কয়েকটা বিষয় আছে। শুরুতে আছে বাউল গান, এটার সাল পড়তে হবে না, জাস্ট নামটা বলে চলবে। বাউল গান আছে, জামদানি শাড়ি আছে, এরপরে আছে মঙ্গল শোভাযাত্রা, এরপরে রয়েছে শীতল পাটি, এবং সর্বশেষ রয়েছে রিক্সা ও রিক্সা চিত্র। এটারও সালটা পড়তে হবে না। তাহলে সর্বশেষ হচ্ছে রিক্সা এবং হচ্ছে রিক্সা চিত্র। ওকে, ইউনেস্কো কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক যে মাতৃভাষা, হ্যাঁ, দিবস, এটার স্বীকৃতি দিয়েছে কিন্তু ইউনেস্কো। এটা আপনারা বাংলাদেশ বিষয়গুলিতে পড়েছেন। ইউনেস্কো তার 30তম অধিবেশনে 17ই নভেম্বর 1999 সালে হচ্ছে এই মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এইটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তবে বর্তমানে গুরুত্বপূর্ণ না, নাইস টু নো। সেটা হচ্ছে 30 অক্টোবর 2017 এই তারিখে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালে অন্তর্ভুক্ত করে। এখন এটা না পড়লেও চলবে, এটা এখান থেকে প্রশ্ন আসবে না। যেটা আসতে পারে সেটা হচ্ছে এইটা, ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরি বা বিশ্ব স্মৃতি। ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরি বা বিশ্ব স্মৃতির অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের একটা বই, যেটার নাম হচ্ছে সুলতানাজ ড্রিম। বেগম রোকেয়া সাখাত হোসেনের উপন্যাস সুলতানাজ ড্রিমকে ইউনেস্কো বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির অন্তর্ভুক্ত করেছে। ওকে, এছাড়াও ইউনেস্কো স্বীকৃত একটা নৃত্য আছে বাংলাদেশে, সেটার নাম হচ্ছে নৃত্য নিকেতন। এরপরে হচ্ছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, তার মানে এরা শিশুদের উন্নয়নের তহবিল হিসেবে কাজ করে। 1946-এ অর্থাৎ ইউনেস্কো প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পরে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে 190। মূলত শিশুদের প্রতি যে সমস্ত ভায়োলেন্স আছে, শিশুদের উন্নয়ন, শিশুদের নিরাপত্তা নিয়ে ইউনিসেফ কাজ করে। কিন্তু এটা যে আসলে একটা অথর্ব প্রতিষ্ঠান, সেটা আসলে গাজার দিকে তাকালেই বোঝা যায়। হ্যাঁ, হাজার হাজার শিশুরা মারা যাচ্ছে, কিন্তু ইউনিসেফ আসলে কিছুই করতে পারছে না। ইউনিসেফের বর্তমান পরিচালক হচ্ছেন ক্যাথরিন রাসেল। ইউনিসেফ নোবেল প্রাইজ লাভ করে হচ্ছে 1965 সালে। এই ইউনিসেফ থেকে একটা কনভেনশন পাস হয়, সেই কনভেনশনটার নাম হচ্ছে ইউএনসিআরসি, বা এটার এব্রিভিয়েশনটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইটস অফ দ্য চাইল্ড। 1989 সালে এটা স্বাক্ষরিত হয়, এবং এই কনভেনশনেই ঠিক করা হয় যে শিশুদের বয়স কত থাকবে। 0 থেকে 18 বছর পর্যন্ত, 0 থেকে 18, এটা হচ্ছে শিশুর বয়স। তার মানে যার বয়স 17 বছর 300 দিন, সেও এখনো শিশু। অথবা যার বয়স 17 বছর 300 300 হচ্ছে আপনার 64 দিন, সেও শিশু। কিন্তু 1 বছর পরে আসলে সে যুবক হয়েছে। ব্যাপারটা অদ্ভুত না? যে 18 বছর, 17 বছর পর্যন্ত হচ্ছে সে শিশু, কিন্তু 18 বছর হইলেই সে সে পূর্ণবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। ওকে, ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, তার মানে জাতিসংঘের উন্নয়নমূলক কাজকর্মগুলো হচ্ছে ইউএনডিপির মাধ্যমে হয়, এবং সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এটা
1965 হচ্ছে প্রতিষ্ঠিত হয়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য নিয়ে কাজ করে, প্রতিষ্ঠিত হয় 1948-এ। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। এগুলো প্রয়োজন নাই। সদস্য সংখ্যা হচ্ছে 194। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ইউনেস্কো, এটার সদস্য সংখ্যা 194। আবার এখন আমরা দেখলাম যে WHO, এটার সদস্য সংখ্যাও কিন্তু 194। ঠিক আছে, তাহলে ইউনেস্কো এবং হচ্ছে WHO দুইটার সদস্য সংখ্যাই হচ্ছে 194। ঠিক আছে। বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে তেদ্রোস আধনম গেব্রিয়াসুস। এইটা প্রয়োজন নাই, এটা লাগবে না, এটা বাদ। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে WHO বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। ওয়ার্ল্ড হেলথ ডে প্রতি বছর 7 এপ্রিল, প্রতি বছর 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে বা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস পালিত হয়। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসের সর্বশেষ যে স্বাস্থ্য দিবসটা হয়েছে, এটার থিম ছিল হেলদি বিগিনিং হোপফুল ফিউচার। হেলদি বিগিনিং হোপফুল ফিউচার, এটার এই থিমটা মাথায় রাখেন। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, তার মানে বোঝা যাচ্ছে এরা হচ্ছে শরণার্থীদের নিয়ে কাজ করে। পরীক্ষা আসতে পারে যে জাতিসংঘের কোন সংস্থা শরণার্থীদের নিয়ে কাজ করে, তাহলে উত্তর হবে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। প্রতিষ্ঠিত হয়েছে 1950 সালে, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, এবং এই সংস্থাটা এখন 136টা দেশে কাজ করছে। বর্তমানে ইউএনএইচসিআর 136টা দেশে কাজ করে। ঠিক আছে, এরপরে না, এটা 136 না, এটা 137 হবে, 36 না, ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু স্লাইডে আপডেট হয়নি। এটা মনে রাখবেন যে বর্তমানে ইউএনএইচসিআর টোটাল 137টা দেশে কাজ করে। আগে 136 ছিল, বর্তমান হচ্ছে 137। ঠিক আছে, ওকে। এরপরে এখানে ইউএনএইচসিআর কি কাজ সেটা অলরেডি বলা হয়েছে। ইউএনএইচসিআর 2বার নোবেল প্রাইজ পেয়েছে। কত সাল এটা প্রয়োজন নাই, এই যে 2বার নোবেল প্রাইজ পাইছে এটা মাথায় রেখেন তাইলেই হবে। ডাব্লিউএইচও অলরেডি আমরা দেখেছি। আংটাট হচ্ছে জাতিসংঘের একটা প্রতিষ্ঠান যারা বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করে, অর্থাৎ বাণিজ্যিক উন্নয়ন নিয়ে কাজ করে। এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসতে পারে যে আংটাট কি নিয়ে কাজ করে, তাহলে আংটাট হচ্ছে বাণিজ্য ভিত্তিক উন্নয়ন নিয়ে কাজ করে। সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে প্রতি বছর 5 জুন হচ্ছে পালিত হয়। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, এই পপুলেশন ফান্ড হচ্ছে এরা পপুলেশন নিয়ে কাজ করে। হেডকোয়ার্টার্সটা পড়বেন নিউ ইয়র্কে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রয়োজন নাই। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার মানে এরা হচ্ছে জাতিসংঘের খাদ্য এবং খাদ্য এবং এগ্রিকালচার নিয়ে কাজ করে। ইতালির রোমে অবস্থিত, 1945 হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়। তাহলে 1945 আমরা অনেকগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, 1945 পেলাম আমরা আরব লীগ, আমরা পেলাম হচ্ছে ইউনাইটেড নেশনস, আমরা পেলাম হচ্ছে ইউনেস্কো, আমরা পেয়ে গেলাম হচ্ছে এফএও। এই সবগুলোই 1945-এ প্রতিষ্ঠিত হয়। ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কৃষিভিত্তিক উন্নয়নের জন্য যেই তহবিল সেটা হচ্ছে ইফাদ, এবং এইটার হেডকোয়ার্টার হচ্ছে ইতালির রোমে অবস্থিত। ওকে। আইএলও, এই আইএলও হচ্ছে ফার্স্ট অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা মূলত হচ্ছে জাতিপুঞ্জের একটা সংস্থা ছিল। ঠিক আছে, তো জাতিপুঞ্জ যখন নাই হয়ে যায় তখন এই আইএলও ইউনাইটেড নেশনসে ঢুকে যায়। জাতিসংঘেরও আগে, ইউনাইটেড নেশনসেরও আগে আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। মূলত শ্রমিকদের নিয়ে হচ্ছে আইএলও কাজ করে। বাংলাদেশ 1972 সালে আইএলওর সদস্যপদ লাভ করেছিল। বাংলাদেশ কিন্তু 1972-তে আইএলও সদস্যপদও লাভ করেছে, আবার ইউনেস্কোর সদস্যপদও কিন্তু লাভ করেছে। ঠিক আছে, দুইটাই কিন্তু 1972। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ, এরা মূলত আণবিক শক্তি বা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠা হয় 1957। বর্তমান সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। ওয়াইপো, সর্বশেষ আমাদের হচ্ছে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এই যে আপনারা দেখেন যে জিআই পণ্য, এই জিআই পণ্য কিভাবে নির্ধারণ করতে হবে, কোন ক্রাইটেরিয়া মেনটেন করে নির্ধারণ করতে হবে, এইটা মূলত এই ওয়াইপো থেকে নির্ধারিত হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন থেকে আসলে নির্ধারিত হয়। ঠিক আছে, যেটার
সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ওয়াইপো থেকে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য তারা একটা চুক্তিও করেছে বিশ্বের বিভিন্ন দেশগুলো মিলে এই ওয়াইপোর আন্ডারে। সেই চুক্তির নাম হচ্ছে ট্রিপস, যেটা হচ্ছে মেধা সত্ত্ব নিয়ন্ত্রণ করে। এটার এব্রিভিয়েশনটা হচ্ছে ট্রেড রিলেটেড আসপেক্ট অফ ইন্টারন্যাশনাল প্রপার্টি এগ্রিমেন্ট। এব্রিভিয়েশনটা না পড়লেই চলবে, জাস্ট পড়বেন যে ওয়াইপো থেকে এই ট্রিপস চুক্তিটা করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা একটু রিক্যাপ করি। আমাদের আজকের জাতিসংঘ পড়াশোনা শেষ। সবাই থাইকেন, সবাই যায়েন না, কারণ আপনাদেরকে প্রচুর প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ক্লাসে পড়াটা ক্লাসে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটু রিক্যাপ করি। আমরা রিক্যাপ করবো কোত্থেকে? আমরা হচ্ছে জাতিসংঘের বাংলাদেশের যে তথ্যগুলো আছে সেখান থেকে রিক্যাপ করি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার জন্য আবেদন করে 1972 সালে, কিন্তু 1972 সালে ভেটো প্রদান করে হচ্ছে চীন। সর্বশেষ 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ 136তম সদস্যপদ লাভ করে 29তম অধিবেশনে। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদান করেন 25 সেপ্টেম্বর 1974। হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদে তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশি হিসেবে সভাপতি দায়িত্ব পালন করেছিলেন 41তম অধিবেশনে 1986 সালে। আনোয়ার করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এখন পর্যন্ত 2বার নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল, অস্থায়ী সদস্য। একবার হচ্ছে 1978 সালে এবং আরেকবার হচ্ছে 1999 সালে। সালাউদ্দিন নোমান চৌধুরী তিনি হচ্ছে জাতিসংঘের সপ্তদশ স্থায়ী প্রতিনিধি। জেনেভা অফিসে স্থায়ী প্রতিনিধি ছিলেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। ইউএনএইচআরসি এবং সিএসওসিডি এবং সিএসডব্লিউ এই সবগুলোরই বর্তমানে বাংলাদেশ সদস্য হিসেবে আছে। ইউনাইটেড নেশনস সিস্টেম, এইখানে এটাকে সংক্ষেপে হচ্ছে জাতিসংঘ পরিবার বলা হয় বা ইউনাইটেড নেশনস ফ্যামিলি বলা হয়। টোটাল সদস্য হচ্ছে আপনার 15টা স্থায়ী বিশেষায়িত সংস্থা আছে এখানে। এই স্থায়ী সংস্থাগুলোর সদর দপ্তরগুলো পড়তে হবে। ফান্ড এবং প্রোগ্রামের সংখ্যা হচ্ছে টোটাল 6টা। ইউএনডিপি, ইউনেপ, ইউএনএফপিএ, ইউএন হ্যাবিটেট, ইউনিসেফ এবং হচ্ছে ডাব্লিউএফপি। রিলেটেড অর্গানাইজেশন কয়টা এটা আসবে না পরীক্ষাতে। পরীক্ষাতে আসতে পারে এরকম যে নিচের কোনটি জাতিসংঘ সম্পর্কিত সংস্থা বা রিলেটেড অর্গানাইজেশন। জাতিসংঘের নারী ইউএন ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, এটার হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে অবস্থিত। ইউএন উইমেনের হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয় 2010 সালে। বর্তমান নির্বাহী পরিচালক সেমা সামি বাহুস। সিডো সনদ, এটা স্বাক্ষর হয় 1979 সালে, কার্যকর হয় 1981 সালে, আর বাংলাদেশ স্বাক্ষর করে 1984 সালের 24 সেপ্টেম্বর। মোট স্বাক্ষর করে হচ্ছে 189টা। সিডো সনদের ধারা হচ্ছে 30টা। বাংলাদেশের 2টা ধারা আপত্তি আছে, ধারা নাম্বার 2 এবং ধারা নাম্বার 16। নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। নারী দিবস হচ্ছে 8 মার্চ। থিম ছিল গত বছরের বা গত বছর না, এই বছরের যে নারী দিবস সেটা থিম ছিল রাইট, ইকুয়ালিটি, এম্পাওয়ারমেন্ট। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945-এ, সদর দপ্তর প্যারিস, বর্তমান সদস্য 194। বাংলাদেশ 1972 সালে সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কিন্তু আইএলওর সদস্যপদ লাভ করে 1972 সালে, এবং 1945 সালে কয়েকটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ, আইএলও, সরি আইএলও না, এফএও, ইউনেস্কো, এই সবগুলো হচ্ছে 1945-এ প্রতিষ্ঠিত হয়েছে। ডিরেক্টর জেনারেল বর্তমানে অদ্রে আজুলে। ইউনেস্কো সর্বশেষ সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র। কলিঙ্গ পুরস্কার দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র ইউনেস্কো বিজ্ঞানে অবদানের জন্য। বাংলাদেশ থেকে পেয়েছেন আব্দুল্লাহ মতি শরফুদ্দিন। এছাড়াও বিজ্ঞানে নারীদের অবদানের জন্য বিশেষ করে ইউনেস্কো একটা পুরস্কার দেয়, সেটার নাম হচ্ছে উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড। এটা দিয়ে বাংলাদেশ থেকে পেয়েছেন ডক্টর ফেরদাউসি কাদরি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত বাংলাদেশের স্থান হচ্ছে 3টা: সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার, ষাট গম্বুজ মসজিদ এবং হচ্ছে সুন্দরবন। ইনটেনজিবল হেরিটেজ সাইটের আন্ডারে বাংলাদেশে টোটাল 5টা বিষয় রয়েছে: বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি এবং সর্বশেষ রিক্সা ও রিক্সা চিত্র। ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে 30তম অধিবেশনের মাধ্যমে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এছাড়াও ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরি বা বিশ্ব স্মৃতির ভুক্ত হচ্ছে সুলতানাস ড্রিম, বেগম রোকেয়া সুলতানাস ড্রিম। ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য সংখ্যা 190টা। বর্তমান নির্বাহী পরিচালক হ্যানা ক্যাথরিন রাসেল, নোবেল পুরস্কার লাভ করে 1965 সালে। ইউএনসিআরসি, এটা স্বাক্ষরিত হয় 1989 সালে। ইউএনডিপি প্রতিষ্ঠিত হয় 1965-এ, সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয় 1948 সালে, সদস্য সংখ্যা হচ্ছে 194টা। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2014 সালে।
ওয়ার্ল্ড হেলথ ডে, এটা প্রতিষ্ঠিত হয়, এটা পালিত হয় প্রতি বছর 7 এপ্রিল। ইউএনএইচসিআর হাই কমিশনার ফর রিফিউজি, এটা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। সদর দপ্তর হচ্ছে জেনেভা। 137টা দেশে হচ্ছে বর্তমানে কাজ করছে এবং 2বার তারা নোবেল প্রাইজ পেয়েছিল। আংটাড, এটার সদর দপ্তর জেনেভা, এরা বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করে। ইউনেপ কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা 5 জুন পালিত হয়। ইউএনএফপিএ হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইতালি রোমে অবস্থিত, প্রতিষ্ঠিত হয় 1945-এ। ইফাদ, এরা হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের তহবিল হিসেবে কাজ করে, ইতালি রোমে অবস্থিত। আইএলও জাতিসংঘের প্রথম সংস্থা, কিন্তু এটার প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘেরও আগে, জাতিপুঞ্জের সময়। জাতিপুঞ্জ, এটা আইএলও জাতিপুঞ্জের একটা অংশ ছিল, 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সদর দপ্তর হচ্ছে জেনেভা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, প্রতিষ্ঠা হয় 1957-তে। ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সুইজারল্যান্ডের জেনেভায়, এরা হচ্ছে মেধাস্বত্ব নিয়ে কাজ করে। এদের একটা চুক্তি আছে, নাম হচ্ছে ট্রিপস, ট্রেড রিলেটেড আসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এগ্রিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জাতিসংঘ। এই মুহূর্তে আমি আপনাদেরকে হচ্ছে প্রশ্ন করব, আপনারা হচ্ছে সবাই উত্তর করার চেষ্টা করবেন। ওকে, প্রথম প্রশ্ন বলবেন যে 15 নাম্বার গোলস কোনটা? 15 নাম্বার গোলস কোনটা? প্রথম প্রশ্ন হচ্ছে এসডিজির গোল নাম্বার 15 কোনটা? 17টা গোলের মধ্যে, টোটাল যে 17টা গোল, সেখানের মধ্যে 15 নাম্বার গোল হচ্ছে কোনটা? কি উত্তর করেছেন আপনারা? 15 নাম্বার, একজন লিখছে বমি। বমি না ভূমি? বমি, ভূমি। হ্যাঁ, তাহলে ল্যান্ড। আমি বুঝতে পারছি আপনি আসলে সঠিক উত্তরটা হচ্ছে দিয়েছেন, কিন্তু ওইটা ভুলক্রমে বমি হয়ে গিয়েছে। আচ্ছা, ভূমি। ওকে, 15 নাম্বার হচ্ছে ভূমি। আচ্ছা, এরপরে বলেন 8 নাম্বার কি? 8 নাম্বার, 8 নাম্বার গোলসটা কি? 8 নাম্বার গোলসটা কি? গোল নাম্বার 18। দেখে দেখে উত্তর করেন, দরকার হলে দেখে দেখে উত্তর করেন। তো সামনে বই থাকলে বই দেখে উত্তর করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে উত্তরটা একটু করেন, কারণ এইভাবে আপনার হচ্ছে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, 8 নাম্বার গোলস হচ্ছে কর্মসংস্থান এবং অর্থনীতি। কর্মসংস্থান এবং অর্থনীতি হচ্ছে 8 নাম্বার। ওকে, 8 নাম্বার হচ্ছে কর্মসংস্থান এবং হচ্ছে অর্থনীতি। ওকে, এরপরে বলবেন যে এই এইচডিসির ইন্ডিকেটর কয়টা? এইচডিসির ইন্ডিকেটর কয়টা? এইচডিসির ইন্ডিকেটর কয়টা? 231। এইচডিসির ইন্ডিকেটর হচ্ছে 231। ওকে, এইচডিসির ক্ষেত্র কয়টা? ক্ষেত্র, এইচডিসির ক্ষেত্র কয়টা? ক্ষেত্র হচ্ছে 5টা। এইচডিসির ক্ষেত্র হচ্ছে 5টা, 5 পিস, 5 পিস। ওকে, 2024 সালে এইচডিসি অর্জনে 1 নাম্বার দেশ কোনটা ছিল? যে 2024 সালে এইচডিসি অর্জনে 1 নাম্বার দেশ কোনটা ছিল? ফিনল্যান্ড। 1 নাম্বার দেশ ছিল ফিনল্যান্ড। এইচডিসি অর্জনে 1 নাম্বার দেশ ছিল ফিনল্যান্ড। ওকে, তারপরে তারপরে বলবেন হচ্ছে যে এইচডিসির স্কোর কিপারকে। এইচডিসির স্কোর কিপারকে। এইচডিসির স্কোর কিপারকে। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে এরপরে বলবেন যে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? 1945। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945। ওকে, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? ইউনেস্কোর সদস্য সংখ্যা কত? ওকে, 194। ওকে, 1945 সালে আর কোনটা কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? আরব লীগ, এফএও, আরব লীগ, এফএও, ইউনেস্কো, আরব লীগ, এফএও, ইউনেস্কো, আইসিজে, আইসিজে। ওকে, আচ্ছা, বর্তমানে আইসিজে এর প্রেসিডেন্টের নাম কি? আইসিজে এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আইসিসি বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আইসিজে, আইসিজে এর বর্তমান প্রেসিডেন্টের নাম প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। আইসিজে এর বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে বলবেন যে আইসিজে এর বিচারক সংখ্যা কত? আইসিজে এর বিচারক সংখ্যা কত? 15। গুড। আইসিজে এর বিচারক সংখ্যা হচ্ছে 15। আইসিজে এর বিচারক সংখ্যা হচ্ছে 15। ওকে, বাংলাদেশ কোন কোন সালের জন্য ইকোসকের মেম্বার নির্বাচিত হয়েছে? ইকোসকের মেম্বার নির্বাচিত হয়েছে কোন কোন সালের জন্য? 25, 26, 27। হ্যাঁ, যারা ভুল করছেন তারা একটু দেখে নেন। 25, 26, 27 এই 3 বছর। ইকোসক হচ্ছে এই 3 বছর, 25, 26, 27, 25, 26, 27। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলবেন যে ডাব্লিউএইচওর বর্তমান সদস্য সংখ্যা কত? ডাব্লিউএইচও এর বর্তমান সদস্য সংখ্যা কত? ডাব্লিউএইচও 194। ডাব্লিউএইচও 194, ইউনেস্কো 194।
WHO 194, ইউনেস্কো কিন্তু 194। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন যে এইচডিজি গোলস 14 নাম্বার কোনটা? এইচডিজি গোলস 14 নাম্বার কোনটা? 14 নাম্বার কোনটা গোল? 14 নাম্বার, 14 নাম্বার হচ্ছে টেকসই মহাসাগর। 14 নম্বর হচ্ছে টেকসই মহাসাগর। 14 নম্বর হচ্ছে টেকসই মহাসাগর অথবা লাইফ বিলো ওয়াটার, ইংরেজিতে হচ্ছে লাইফ বিলো ওয়াটার। ঠিক আছে, লাইফ বিলো ওয়াটার হচ্ছে 14 নাম্বার। আচ্ছা, এরপরে বলবেন যে 6 নাম্বার কি? 6 নাম্বার গোলস নাম্বার 6 কি? সিরিয়াল আসে, সিরিয়াল আসে, সিরিয়াল সহই আসে। গোলস নাম্বার 6 হচ্ছে পানি, 6 হচ্ছে পানি। ওকে, 6 হচ্ছে পানি। আচ্ছা, এরপরে বলবেন যে উম, আম, টেকসই নগর, টেকসই নগর, সাস্টেনেবল সিটি, সাস্টেনেবল সিটি নিয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর গোলসে? কত নম্বর গোলে সাস্টেনেবল সিটি নিয়ে আলোচনা করা হয়েছে? সরি, গোল নাম্বার 11। গুড, গোল নাম্বার 11। আচ্ছা, এরপরে এরপরে বলবেন, এরপরে বলবেন যে বর্তমানে ইকোসকের প্রেসিডেন্টের নাম কি? ইকোসকের প্রেসিডেন্টের নাম কি? ইকোসকের প্রেসিডেন্টের নাম কি? ইকোসকের প্রেসিডেন্টের নাম হচ্ছে লোকো বাহাদুর থাপা। ইকোসকের প্রেসিডেন্ট নাম হচ্ছে লোকো বাহাদুর থাপা, লোকো বাহাদুর থাপা। ওকে, ইকোসকের মেম্বার কত? ইকোসকের মেম্বার কত? 54। ইকোসকের মেম্বার হচ্ছে 54। ইকোসকের মেম্বার হচ্ছে 54। ওকে। আম, এরপরে বলবেন যে ওসি পরিষদ কার্যক্রম শেষ হয়ে যায় কবে? ওসি পরিষদের কার্যক্রম শেষ হয়ে যায় কবে? 1994 সালে ওসি পরিষদের কার্যক্রম শেষ হয়ে যায়। 1994, 1994 হচ্ছে ওসি পরিষদের কার্যক্রম শেষ হয়ে যায়। এরপরে এরপরে বলবেন, এরপরে বলবেন হচ্ছে আইএলও প্রতিষ্ঠিত হয়েছে কবে? আইএলও, পোল্যান্ড না, পোল্যান্ড না, পালাউ, পালাউ। পোল্যান্ড না, পালাউ, পালাউ। আচ্ছা, আইএলও হচ্ছে 1919, 1919। ওকে, বাংলাদেশ কবে আইএলও সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কবে আইএলও সদস্যপদ লাভ করে? 1972, 1972। ওকে, আইএলও সদস্যপদ লাভ করেছে 1972-তে। আচ্ছা, এরপরে বলবেন যে 1979 সালে, 1979 সালে কি কি হয়েছে বলেন তো, আপনাদের দেখি মনে আছে কিনা। 1979 সালে কি কি হয়েছে? সিডা হয়েছে। আর পিসকিপিং কি হয়েছে? পিসকিপিং কি হচ্ছে? বাংলাদেশ জয়েন করে, বাংলাদেশ জয়েন করে হচ্ছে পিসকিপিং এ। ঠিক আছে। ওকে, ওকে, তারপরে তারপরে বলবেন যে গোল নাম্বার 17 কি বলেন তো? গোল নাম্বার 17 কি? গোল নাম্বার 17, গোল নাম্বার 17 কি? পার্টনারশিপ। গোল নাম্বার 17 হচ্ছে পার্টনারশিপ। গোল নাম্বার 17 হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে, গোল নাম্বার 17 হচ্ছে পার্টনারশিপ। ওকে, এরপরে এরপরে হচ্ছে বলবেন, এরপরে হচ্ছে বলবেন গোল নাম্বার, একদম সহজ জিজ্ঞাসা করি, গোল নাম্বার 1 কি? গোল নাম্বার 1, 1 নাম্বার গোল কোনটা? এটা তো সবাই পারবেন। গোল নাম্বার 1, গোল নাম্বার 1 হচ্ছে দারিদ্র্য বিমোচন। গোল নাম্বার 1 হচ্ছে দারিদ্র্য বিমোচন। ওকে, গোল নাম্বার 1। আচ্ছা, এরপরে বলবেন যে গোল নাম্বার 4 কি? গোল নাম্বার 4, গোল নাম্বার 4, গোল নাম্বার 4 কোনটা? এডুকেশন। গোল নাম্বার 4 হচ্ছে এডুকেশন, এডুকেশন। আচ্ছা, স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? 7 এপ্রিল। ওকে, এই বছর স্বাস্থ্য দিবসের থিম কি? এবছর স্বাস্থ্য দিবসের থিম কি? হেলদি বিগিনিং। এবছর স্বাস্থ্য দিবসের থিম হচ্ছে হেলদি বিগিনিং, হেলদি বিগিনিং। স্বাস্থ্য দিবসের হেলদি বিগিনিং, হেলদি বিগিনিং, হেলদি বিগিনিং। ওকে, আচ্ছা, এরপরে বলবেন যে 13 নাম্বার গোলটা কি বলেন তো? 13 নাম্বার গোল, 13 নাম্বার গোল কি? 13 নাম্বার 13, গোল নাম্বার 13, গোল নাম্বার 13 হচ্ছে জলবায়ু, ক্লাইমেট। গোল 13 হচ্ছে জলবায়ু, ক্লাইমেট 13, ক্লাইমেট হচ্ছে 13। ওকে, ক্লাইমেট 13। ওকে, গোল 10 কি? গোল 10, গোল 10-এ কি আছে? গোল 10-এ কি আছে? গোল 10-এ কি আছে? ইকুয়ালিটি। গোল 10-এ রয়েছে ইকুয়ালিটি। গোল 10, ইকুয়ালিটি, বৈষম্য হ্রাস, বৈষম্য হ্রাস আছে। আচ্ছা, বর্তমানে কয়টা শান্তিরক্ষী মিশন হচ্ছে চালু আছে? বর্তমানে কয়টা শান্তিরক্ষী মিশন চালু আছে? 11টা। গুড, বর্তমানে 11টা শান্তিরক্ষী মিশন চালু আছে, 11টা শান্তিরক্ষী মিশন চালু আছে। ওকে, তারপরে তারপরে বলবেন হচ্ছে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী মিশনটার নাম কি ছিল? প্রথম শান্তিরক্ষী মিশনের নাম কি ছিল? ইউএনটিএসও, ইউএনটিএসও, ইউএনটিএসও। ওকে, বাংলাদেশের প্রথম অংশগ্রহণ করা পিসকিপিং মিশনের নাম কি ছিল? বাংলাদেশেরটার প্রথম নাম কি ছিল? ইউনিমগ। বাংলাদেশের নাম ছিল ইউনিমগ,
ইউনিমগ, ইউনিমগ। ওকে, কত সালে জয়েন করেছে বাংলাদেশ প্রথমটাতে? কত সালে জয়েন করেছিল বাংলাদেশ? কত সালে? 1988। 1988 সালে বাংলাদেশ প্রথম জয়েন করেছিল। 1988 সালে আরেকটা কোন ঘটনা ঘটেছিল? 1988 সালে কোন ঘটনা ঘটেছিল? নোবেল প্রাইজ। 1928 সালে নোবেল প্রাইজ পেয়েছিল পিসকিপিং ফোর্স, পিসকিপিং ফোর্স নোবেল প্রাইজ পেয়েছিল। ওকে, এরপরে বলবেন যে এরপরে বলবেন যে সিডু সনদের ধারা কয়টা? ওকে, ওকে, তার আচ্ছা, এরপরে বলেন যে গোল নাম্বার 10 কি? গোল নাম্বার 10, এসডিজি গোল নাম্বার 10 কি? এসডিজি গোল নাম্বার 10 কি? ওকে, গোল নাম্বার 10 হচ্ছে ইকুয়ালিটি। আচ্ছা, গোল নাম্বার 7 কি? 7, গোল নাম্বার 7 কি? গোল নাম্বার 7, গোল নাম্বার 7 হচ্ছে জ্বালানি। হ্যাঁ, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল অথবা রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন যে উম, বর্তমানে বর্তমানে আইসিসির মেম্বার সংখ্যা কত? আইসিসির মেম্বার সংখ্যা কত? আইসিসির মেম্বার সংখ্যা কত? 125। আইসিসির সদস্য সংখ্যা, বিচারক সংখ্যা না, সদস্য সংখ্যা। আইসিসির সদস্য সংখ্যা হচ্ছে 125। আইসিসির সদস্য সংখ্যা হচ্ছে 125। ঠিক আছে, 125। ওকে, সর্বশেষ সদস্য হচ্ছে কে? আইসিসির সর্বশেষ সদস্য ইউক্রেন। আইসিসির সর্বশেষ সদস্য হচ্ছে ইউক্রেন। বাংলাদেশ কবে আইসিসি সদস্যপদ লাভ করেছে? বাংলাদেশ কবে আইসিসি সদস্যপদ লাভ করেছে? 2010। বাংলাদেশ 2010 সালে হচ্ছে আইসিসির সদস্যপদ লাভ করে। আচ্ছা, আইসিসির বিচারক সংখ্যা কত? আইসিসির বিচারক সংখ্যা কত? 18। আইসিসির বিচারক সংখ্যা হচ্ছে 18। আচ্ছা, এরপরে বলবেন যে এরপরে বলবেন যে আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর কোন জায়গায়? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর কোন জায়গায়? অস্ট্রিয়ার ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনাতে অ্যাটমিক এনার্জি এজেন্সির সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। ওকে, আচ্ছা, এরপরে বলবেন হইল সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইউনিসেফের বর্তমান মেম্বার কত? ইউনিসেফের বর্তমান মেম্বার কত? ইউনিসেফ জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করে যেই প্রতিষ্ঠান ইউনিসেফ, এটার বর্তমান সদস্য সংখ্যা কত? ইউনিসেফ, ইউনিসেফ ভুল করছেন, ইউনিসেফ, এটা অনেকে ভুল করছেন। ইউনিসেফ 190। ইউনিসেফ হচ্ছে 190টা। ইউনিসেফ 190। ঠিক আছে, ইউনিসেফ 190। ইউনিসেফ 190। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।